আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে তোমার কিউইং থিওরি। ঠিক আছে, আমাদের এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলোর একটা হচ্ছে কিউইং থিওরি। আমি আগে আমাদের ফোল্ডারটা দেখাই। গুগল ড্রাইভে ফোল্ডারটার অ্যাক্সেস তো সবারই আছে, তাই না? জি স্যার। এইটা হচ্ছে তোমাদের ফোল্ডারটা। ঠিক আছে, যে ফোল্ডারটা দেয়া হয়েছে সেখানে দেখবা যে আমাদের পিডিএফ লেকচার যেখানে আছে। ঠিক আছে, পিডিএফ লেকচারে একদম শেষে আমাদের পড়ার কথা ছিল এই যে লেকচার 18, 19 এবং 20 কিউইং থিওরি। ঠিক আছে, জি স্যার। তো এটা যেহেতু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আর আমাদের এখন আনসার্টেন অবস্থা, কিছু বলা যায় না, এই জন্য ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো আমি আগে দেখাই ফেলতেছি। ঠিক আছে, আমরা এখন যেটা দেখবো কিউইং থিওরি, আমরা এখানে কয়েক টাইপের কিউ দেখবো। আচ্ছা, আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল কিউইং সিস্টেম। ঠিক আছে, এইটা হচ্ছে আসলে পিডিএফ লেকচার 18, যেটা প্রথমটা যেটা ছিল। ঠিক আছে, এখানে অ্যাজাম্পশন হচ্ছে ইনফাইনাইট কিউ ক্যাপাসিটি। মানে আমরা ধরে নিব যে যে কিউটা আমাদের কাছে আছে সেটা ইনফাইনাইট কিউ, সেটা কোনো লিমিট নাই। এমন না যে একটা কিউ, কিউ তো আমরা বুঝি তাই না? ধরো ব্যাংকে গিয়ে তুমি যদি দেখো যে তোমার সবগুলা বুথেই হ্যাঁ সার্ভিস দেয়া হচ্ছে, কেউ না কেউ দাঁড়ায় আছে, তাহলে তোমার একটা লাইনে দাঁড়াতে হয় তাই না? এই লাইনটাকে আমরা কিউ বলি। বা এয়ারপোর্টে হ্যাঁ, বা কোথাও ধরো চেকিং হচ্ছে, সবাই একটা লাইন করে দাঁড়াচ্ছে, এইটারে আমরা বলি হচ্ছে কিউ। তো কিউ এর ক্যাপাসিটি আমরা ধরে নেবো ইনফাইনাইট। তো ইনফাইনাইট ধরে নিলে আমাদের আসলে অ্যানালাইসিসটা সহজ হবে। ঠিক আছে, আর যদি ফাইনাইট ধরি তাহলে অ্যানালাইসিসটা একটু কঠিন হবে। যে ইনফাইনাইট কিউ ক্যাপাসিটি, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লেকচার 18। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আর লেকচার 19টা হচ্ছে ফাইনাইট কিউ, সেক্ষেত্রে অ্যাজাম্পশন হচ্ছে ফাইনাইট কিউ। হ্যাঁ, সেটা হচ্ছে লেকচার 19। আচ্ছা, লেকচার 20টা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কিউইং সিস্টেম, সেটা হচ্ছে সেটাতে বলা হয় শুশাইন শপ মডেল, যেখানে আসলে তোমার কোনো কিউ নাই এবং দুইটা সার্ভার। এই জিনিসগুলো এখন হয়তো না বুঝলে আমরা একটু পরে বুঝে ফেলবো ইনশাল্লাহ, এখন জাস্ট একটু শুনে যাও। ঠিক আছে, এটা হচ্ছে লেকচার 20। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা আমি বলতেছিলাম, আমরা মানে লেকচার 18 এইটা দেখবো, যেখানে ইনফাইনাইট কিউ ক্যাপাসিটি। তো কিউ এর ব্যাপারটা কেন আসলো, বা এই যে সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল কিউ, এটা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবো, যদি কিছু স্পেসিফিক বলা না থাকে, নর্মাল একটা কিউইং সিস্টেম বলা হয়, তাহলে আমরা হচ্ছে এইটাই অ্যাজিউম করে নিব, ইনফাইনাইট কিউ। ঠিক আছে, এটা হচ্ছে নাথিং মেনশন করা হলে, কিউ ক্যাপাসিটি সম্পর্কে যদি কিছু না বলা হয় তাহলে ধরে নিব নাথিং মেনশন। মানে কিউইং এর ক্ষেত্রে, থিওরিটিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে কিছু বলা না থাকলে আমরা ধরে নেব হচ্ছে ইনফাইনাইট কিউ বাই ডিফল্ট। আর কিউ ক্যাপাসিটি, ফিক্সড কিউ ক্যাপাসিটি বা ফাইনাইট কিউ ক্যাপাসিটি হলে সেটা এক্সপ্লিসিটলি বলা থাকবে। তাহলে অ্যাজিউম করে নাও ইনফাইনাইট কিউ। সবাই একটু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, মানে আমি আসলে কমপ্লেক্সিটি যে জায়গাগুলোতে আছে সেগুলো আগে বলে নিচ্ছি, এটা শেষে আবার আরেকবার অ্যাড্রেস করলে ভালো হতো। সেটা হচ্ছে সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল কিউইং সিস্টেম, এটার আরেকটা নাম হচ্ছে MM1 কিউ। MM1। তো এই প্রথম এমটা দিয়ে কি বুঝায়, হ্যাঁ, মাঝের এমটা দিয়ে কি বুঝায় এবং শেষের ওয়ানটা দিয়ে কি বুঝায়, এটা আমরা দেখবো। এই ওয়ানটা হচ্ছে একটা সার্ভার, এই যে সিঙ্গেল সার্ভার বলা হচ্ছে না, সিঙ্গেল সার্ভারের জন্য আমরা শেষে একটা ওয়ান বলি। প্রথম এমটা বুঝায় মার্কোভিয়ান, আর তারপরের এমটা বোঝায় হচ্ছে মেমোরিলেস। ঠিক আছে, এগুলো যখন আসবে তখন আমরা বলবো। তো
তো আপাতত এইটা হচ্ছে আমাদের সামারি। আমরা তাহলে এখন দেখতে যাচ্ছি হচ্ছে ইনফাইনাইট কিউ ক্যাপাসিটি সহ সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল কিউইং সিস্টেম। ঠিক আছে, যেটা আমরা বলতেছিলাম যে এটা আছে হচ্ছে আমাদের এই যে ফোল্ডারটা লেকচার 18, তাই না? জি স্যার, লেকচার। তো লেকচার 18টা আমরা ওপেন করি। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, শুরুতে আমি কিছু পেজ যোগ করছি, এগুলো আসলে ইনফরমাল, ঠিক আছে, ফর্মাল না। ফর্মালি পিডিএফ লেকচার শুরু হয়েছিল এখান থেকে, ঠিক আছে, কিউইং থিওরি। তো আমাদের শুরুতে আমি কিছু জাস্ট বোঝার সুবিধার জন্য তোমাদের এখানে থিওরিটিক্যালি যেটা আছে সেটা হচ্ছে বইতে, তুমি বই থেকে যদি পড়ো সেখানে প্রায় 10-15 পেজের সামারি আছে হচ্ছে এখানে এই যে 1.5 পেজের মাঝে, ঠিক আছে। তো সামারির চাইতেও আমি একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি এখানে। আমরা আসলে কি করতেছি একটু জাস্ট কমন সেন্স থেকে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ধরো এটা একটা ব্যাংক, ব্যাংক চিন্তা করতে পারো বা এয়ারপোর্ট চিন্তা করতে পারো, হ্যাঁ, যেখানে কিছু সার্ভার আছে। সার্ভার মানে হচ্ছে যেখানে সার্ভিস দেয়া হয়। ব্যাংক যদি হয় এগুলো হচ্ছে বুথ গুলা, ঠিক আছে, যেখানে তুমি টাকা ডিপোজিট করতে পারবা, টাকা উইথড্র করতে পারবা, এরকম কিছু। তো তুমি এসে যদি দেখো যে সবগুলো সার্ভার ফাঁকা, মানে কোনো সার্ভারে কেউ দাঁড়ায় নাই, ঠিক আছে, তাহলে তুমি কি করবা? যে কোনো একটা সার্ভারে চলে যাবে না সার্ভিসটা নেওয়ার জন্য, তোমার টাকা ডিপোজিট বা টাকা উইথড্র যাই করতে আসছো। কি বলতেছি বোঝা যাচ্ছে? জি স্যার। আর যদি এসে দেখো যে সবগুলো সার্ভারের সামনে কেউ না কেউ দাঁড়ায় আছে, বা তুমি হয়তো একটা সার্ভারের সামনে চলে গেলা, তুমি সার্ভিস পাচ্ছ, কিছুক্ষণ সময় লাগবে, হয়তো 5 মিনিট সময় লাগবে, দেন আরেকজন আসলো, সে সার্ভার 2টা ফাঁকা দেখে সেখানে চলে গেল, বা সে এখানেও যাইতে পারে। এক সময় কি হবে, সবগুলা সার্ভার মানে ব্যাংকের সবগুলা বুথই হয়তো বিজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে আসবে সে কি করবে? যে এসে দেখবে সবগুলা সার্ভারই বিজি, সবগুলা বুথে কেউ না কেউ দাঁড়ায় আছে। হ্যাঁ, একটা বুথে কিন্তু একজনই দাঁড়াইতে পারে, কারণ কনফিডেন্সিয়াল কিছু ব্যাপার থাকে সেখানে, তাই না? তোমার তখন একটু দূরে সে দাঁড়িয়ে সে কিউটা ফর্ম করবে, তাই না? এরপর আরেকজন আসছে, তার পেছনে দাঁড়াবে, তারপরে যে কেউ আসছে তার পেছনে দাঁড়াবে, এভাবে একটা কিউ ফর্ম হবে, তাই না? সবাই বুঝতে পারতেছো তো? আচ্ছা, জি স্যার। ধরো কোনো একটা সার্ভার থেকে, কোনো একটা বুথ থেকে তোমার কাজ শেষ হয়ে গেল, তুমি চলে গেলা। হ্যাঁ, তখন কি হবে? কিউ এর সামনে যে আছে সে এখানে চলে আসবে, তাই না? নাকি পেছন থেকে আসবে? সামনে যে সামনে থেকে, অর্থাৎ এটা হচ্ছে একটা ফিফো সিস্টেম বা এফসিএফএস। এফসিএফএস কি জানো তো? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সবার আগে যে আসছে সবার আগে সার্ভিস সেই পাবে, হ্যাঁ, বা ফার্স্ট ইন ফার্স্ট আউট বলে। হ্যাঁ, স্ট্যাক হচ্ছে এটার উল্টা। আর কিউ হচ্ছে সবার আগে যে আসছে সবার আগে সে বের হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট বা এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো তার মানে হচ্ছে আমাদের কিউ একটা ফর্ম হবে, এবং সার্ভাররা, বুথগুলা কত দ্রুত সার্ভিস দিতে পারছে, হ্যাঁ, এবং কত দ্রুত হারে কাস্টমার আসতেছে, এইগুলোর পরে বেস করে কিন্তু একটা সিনারিও তৈরি হবে, তাই না? যে আমার এখানে এভারেজ কিউ এর লেন্থ কেমন হবে। এমন যদি হয় যে সার্ভাররা খুব স্লো, ধরো ব্যাংকের একটা বুথে বা ধরো এয়ারপোর্টের সিকিউরিটিতে প্রতিটা বুথে খুব স্লো সার্ভিস দেওয়া হচ্ছে, খুব স্লো চেক করা হচ্ছে, তাহলে কিন্তু কিউটা বড় হতে থাকবে। অথবা ধরো এখানে সার্ভিস রেট ভালো কিন্তু অ্যারাইভাল রেট খুব বেড়ে গেছে, ব্যাংকের পিক আওয়ারে যেটা হয়, তাই না, প্রচুর কাস্টমার আসতেছে, তখনও কিন্তু কিউ এর লেন্থ বাড়তে থাকবে। তো আমরা কেন এই কিউইং সিস্টেমটা এত ইম্পর্টেন্ট, কেন কেন এটা আমাদের কোথায় কাজে লাগে সিএসসি, কেউ বলতে পারবা? মাস্টার্স লেভেলে কিন্তু কিউইং সিস্টেমের পরে আলাদা কোর্স থাকে, মাল্টিপল কোর্স থাকে। যারা নেটওয়ার্কিং নিয়ে রিসার্চ করে, ঠিক আছে, তাদের একাধিক কোর্সও করতে হয় কিউইং সিস্টেমের উপরে। হ্যাঁ, কেউ বলতে পারবা? স্টোরের জন্য স্যার, হ্যাঁ, ডাটা স্টোরের জন্য। হ্যাঁ, ডাটা স্টোর মানে হচ্ছে আমাদের এখানে একটু দেখো, নেটওয়ার্ক অ্যানালাইসিস, হ্যাঁ, নেটওয়ার্ক ডিজাইন, এইসব ক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে কাস্টমার কোনগুলো আর সার্ভার কোনগুলা। ধরো তুমি নেট থেকে কিছু ডাউনলোড করতে দিচ্ছ বা কিছু আপলোড করতেছো, নেট থেকে কিন্তু তোমার ডাটা এক বাইট করে আসে না, তাই না? তোমরা তো জানো প্যাকেট প্যাকেট হিসাবে আসে। কিছু ডাটা কম্বাইনলি একটা প্যাকেট ফর্ম করে, ঠিক আছে, হয়তো 1000 বাইট, মানে 1 কিলোবাইট, 4 কিলোবাইট, ঠিক আছে, হতে পারে আরো বেশি, 32 বা 64 কিলো। হ্যাঁ, অনেকগুলো ডাটা মিলে একটা প্যাকেট তৈরি হয়, এবং প্যাকেট কিন্তু নেটওয়ার্কে তোমার সোর্স থেকে তোমার পিসিতে আসতেছে, তুমি ধরো ডাউনলোড করতেছো, ঠিক আছে। এখন একটা প্যাকেট ডাটা, একের পর ধরো তুমি হয়তো 100 মেগাবাইটের কিছু ডাউনলোড করতেছো, হ্যাঁ, সেটাতে হয়তো তোমার 10,000 প্যাকেট আসতে হবে আলটিমেটলি। তো এই 10,000 প্যাকেট কিন্তু তোমার একদম ইউনিফর্মলি কি আসে? দেখা যায় শুরুতে মনে করো অনেকক্ষণ কোনো ডাটা আসে নাই, মাঝে খুব বার্স্ট হতে থাকে, হ্যাঁ, ডাটা বার্স্ট হতে থাকে, অনেক ডাটা আসে,
শেষে গিয়ে আবার এমন হতে পারে তোমরা অনেক সময় দেখছো যে হয়তো 99% ডাউনলোড হয়ে গেছে, শেষ 1%-এর জন্য তোমার আরো অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, অর্থাৎ ডাটা আসতেছে না, কোথাও কনজেশন হয়েছে নেটওয়ার্কে। হ্যাঁ, কি বলতেছি বোঝা যাচ্ছে? জি স্যার। তো এই যে ডাটাগুলো আসতেছে প্যাকেট হিসাবে, এই ডাটাগুলো আমরা কাস্টমার মনে করতে পারি যারা র্যান্ডমলি আসতেছে। যদিও র্যান্ডম, এদের অ্যারাইভাল টাইমটা র্যান্ডম, বাট কিছুটা একটা প্যাটার্ন আছে, ঠিক আছে? এই যে কোনো একটা ডিস্ট্রিবিউশন সে ফলো করতেছে, একেবারে ফুল র্যান্ডম, ইউনিফর্ম র্যান্ডম না, কিছু প্যাটার্ন থাকে। তো এই যে তোমার ডাটাগুলো আসতেছে তোমার মডেমে হয়তো এসে জমা হচ্ছে, হ্যাঁ, বা নেটওয়ার্ক ইন্টারফেসের মধ্যে বাফার থাকে, মডেমে বাফার থাকে, দেখছো না মডেম কেনার সময় কিন্তু লেখা থাকে না যে বাফার, হ্যাঁ, বাফ সাইজ হচ্ছে এরকম, যে হয়তো 4 মেগাবাইট বাফার সাইজ। হ্যাঁ, এই বাফারটা হচ্ছে কি নেটওয়ার্ক থেকে তো ডাটা র্যান্ডমলি আসতেছে, কিন্তু মডেমে এসে পৌঁছালেই কিন্তু সেটা অপারেটিং সিস্টেম ডাইরেক্ট নিয়ে হার্ড ডিস্কে সেভ করতেছে এরকম না। হ্যাঁ, তোমার অপারেটিং সিস্টেম এমন হইতে পারে সে অন্য কিছু নিয়ে বিজি, হ্যাঁ, হয়তো একটা ইন্টারাপ্ট ঘটছে। তোমরা যে এই যে কম্পিউটার আর্কিটেকচার পড়ছো না, জি স্যার। সেখানে দেখছো না যে একটা ইন্টারাপ্ট, এমনকি পিসি হ্যাংও করতে পারে বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে আটকে থাকতে পারে, ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, কাজে ডাটা আসলে সাথে সাথে সেটা হ্যান্ডেল করা যায় না, সেটা সার্ভিস দেওয়া যায় না, হয়তো কিছুক্ষণ ওয়েট করতে হয়, হয়তো কয়েক মিলি সেকেন্ড ওয়েট করতে হবে, তার মাঝে হয়তো দেখা যাবে তোমার বেশ কয়েক মেগাবাইট ডাটা চলে আসতে পারে, তাই না? তো তোমার এই জন্য মডেমে একটা বাফার থাকে, এই বাফারটা হচ্ছে কিউ, ওখানে ডাটা যেগুলো আসতেছে সে কিউ এর মাঝে ওয়েট করতেছে। অপারেটিং সিস্টেম হচ্ছে সার্ভারের মতো, অপারেটিং সিস্টেম ডাটাটা নিয়ে তোমার যদি তুমি ডাউনলোড করে করতে দাও তাহলে হয়তো সেটা তোমার হার্ড ডিস্কে সেভ করতেছে। হ্যাঁ, বা যদি এমন হয় যে তুমি একটা মুভি দেখতেছো বা তুমি, হ্যাঁ, এই যে এখন জুম আমরা ইউজ করতেছি, তাই না? এখানে আমাদের অডিও ডাটা, হ্যাঁ, ভিডিও ডাটা, তারপরে হ্যাঁ চ্যাট করলে সেই ডাটা, মানে সোজা কথা হচ্ছে জুমের যে ডাটাটা এখান থেকে আমার এখান থেকে সেন্ড হচ্ছে তোমার ওখানে রিসিভ হচ্ছে, এগুলাও কিন্তু র্যান্ডমলি পৌঁছাচ্ছে, তাই না? জি স্যার। এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে আমরা কিউইং থিওরিটা বুঝতেছি, বাট আমরা আসলে কিন্তু কিউইং থিওরির একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই আছি, কারণ আমরা এই যে অনলাইনে ক্লাস করতেছি, হ্যাঁ, ডাটা আদান প্রদান হচ্ছে। তো এই ডাটাটা হচ্ছে কাস্টমারের মতো, সার্ভার হচ্ছে অপারেটিং সিস্টেম বা তোমার সিপিইউ। এবং আমার কিন্তু এই অ্যানালাইসিস গুলাতে দেয়া থাকে কি, যে আমরা সাধারণত ইন্টারনাল স্টেটের মাঝে যেটা জানি সেটা হচ্ছে অ্যারাইভাল, কাস্টমার অ্যারাইভাল টাইম, ঠিক আছে? মানে কি রেটে ডাটা আসতেছে তোমার মডেমে, তুমি যদি মানে ইন্টারনেটের স্পিডটা জানো, তুমি অনুমান করতে পারো যে হ্যাঁ, আমি যখন জুমটা চালাই আমার হয়তো এই রেটে ডাটা আসে, যে আমার হয়তো, হ্যাঁ, প্রতি সেকেন্ডে হয়তো 5 মেগাবাইট ডাটা আমার হ্যান্ডেল করতে হচ্ছে, অর্থাৎ হ্যাঁ আমার অ্যারাইভাল রেট, কাস্টমাররা কি রেটে আসতেছে। আর সার্ভিস রেট, তোমার অপারেটিং সিস্টেম কি হারে সার্ভিসটা দিতে পারে, কি হারে ডাটাগুলো নিয়ে সেভ করতে পারে। হ্যাঁ, যদি ফাস্ট অপারেটিং সিস্টেম, পিসির কনফিগারেশন হাই হলে সেখানে সার্ভিস রেটটা একটু বেশি হবে, তাই না? একটু পুরানো পিসি হলে হয়তো সার্ভিস রেটটা কম হবে, তখন হয়তো বাফার লেংথ বেড়ে যাবে। তো এই যে নেটওয়ার্কিং অ্যানালাইসিস, নেটওয়ার্কিং, আমাদের কিউইং থিওরির মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার দেখবা পিএইচডি অনেকেই করতে যায় হচ্ছে নেটওয়ার্কিং এ, কম্পিউটার নেটওয়ার্ক, ওয়্যারলেস নেটওয়ার্ক, হ্যাঁ, নেটওয়ার্ক ডিজাইন, এগুলার পরে। তো এগুলাতে কিন্তু আমার যে কোনো কাজ করতে গেলেই তোমার ওই কিউইং থিওরির ভালো একটা কনসেপ্ট তোমার থাকতে হবে। হ্যাঁ, একটা ইন্টারনেট কিভাবে কাজ করে, ডাটা কিভাবে আসে, এবং এটা র্যান্ডমনেস আছে, কিন্তু যদি ফিক্সড হইতো, যদি এমন হইতো যে তোমার প্রতি সেকেন্ডে, আমি ধরো মনে করলাম প্রতি সেকেন্ডে আমার 2 মেগাবাইট ডাটা আসে, সেটা কখনোই বাড়ে না এবং কমে না, এবং আমার সার্ভিস রেট এরকম, অপারেটিং সিস্টেম সবসময় ফ্রি থাকে, সে এতটুকু ডাটা প্রসেস করতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু অ্যানালাইসিস এর কিছু থাকতো না। এখানে বড় একটা র্যান্ডমনেস আছে, তোমরা দেখছো না যে নেট থেকে কিছু ডাউনলোড করতে গেলে ডাটা একই রেটে আসে না, বা পিসির পারফরমেন্স কিন্তু সবসময় একই রকম থাকে না। সার্ভারের যে পারফরমেন্স, সে কখনো খুব ফাস্ট কাজ করে, কখনো স্লো কাজ করে, তাই না? কখনো হ্যাং হয়ে যায় অলমোস্ট, আবার দেখা যায় হ্যাং থেকে বা ইনফাইনাইট লুপ থেকে হয়তো ব্রেক করে গেছে। তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনের জন্য যেহেতু প্রবাবিলিস্টিক র্যান্ডম একটা স্টোকাস্টিক সিচুয়েশন, ঠিক আছে, এই জন্য আমাদের কিউইং থিওরি অনেক বড় টপিক, এটার পরে মাস্টার্স লেভেলে ফুল কোর্সও থাকে। আমরা জাস্ট জাস্ট কয়েকটা টাইপের কিউ কিভাবে প্রসেস করতে হয়, কিভাবে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে আমরা এই এক্সপেকটেশন বের করতে পারি, ঠিক আছে, এই জিনিসগুলো একটু আমরা দেখবো। কি বলছি বোঝা গেল? জি স্যার। পরীক্ষাতে শর্ট কোশ্চেন থাকে যে অ্যাপ্লিকেশন অফ কিউইং থিওরি, দেখবা কিউইং থিওরি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আছে, অ্যালগরিদম ডিজাইন, অ্যানালাইসিস, নেটওয়ার্ক ডিজাইন, অ্যানালাইসিস, ঠিক আছে, এগুলাতে। আচ্ছা, তারপরে আমাদের এই যে পরের যে টোটাল অ্যানালাইসিস, সেখানে আমাদের বা ম্যাথও আমরা করব। ম্যাথে থাকে হচ্ছে বা অ্যানালাইসিসে দুইটা জিনিস আমাদের দেয়া থাকবে, একটা হচ্ছে কাস্টমার অ্যারাইভাল রেট। ধরো একটা ব্যাংকের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, আমরা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক বা এগুলো চিন্তা না করে সহজভাবে চিন্তা করি, ব্যাংকের ক্ষেত্রে চিন্তা করি যে কাস্টমাররা কি রেটে আসতেছে। হ্যাঁ, এগুলো নেটওয়ার্ক প্যাকেট হতে পারে ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আর আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আমরা চিন্তা করবো কাস্টমারের অ্যারাইভাল রেট, আর সার্ভার যে ব্যাংকের যে বুথগুলো সেখানকার সার্ভিস রেট। তাহলে অ্যারাইভাল রেটটা আমরা বলতেছি হচ্ছে ল্যামডা,
ঠিক আছে, যেটা প্রবাবিলিস্টিক। কাস্টমারদের যে অ্যারাইভাল টাইম গুলো, এটা আসলে পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে ইয়ে হয়। সাধারণত রিয়েল ওয়ার্ল্ডে দেখা যায় যে পয়সন ডিস্ট্রিবিউশন কি, সেটার প্রপার্টি কি, হ্যাঁ, সেগুলো তোমরা নিজেরা একটু ইয়ে করে পড়তে পারো। আমরাও ভবিষ্যতে পড়বো এক সময় যখন র্যান্ডম ভ্যারিয়েবল পড়বো। আর আমাদের খুব বেশি এগুলা নিয়ে কাজ করতে হবে না, জাস্ট আমরা দেখবো। আমাদের খুব বেশি ডিস্ট্রিবিউশন নিয়ে চিন্তা না করেই, হ্যাঁ, আমরা অন্যভাবে জিনিসটা সলভ করব। তো অ্যারাইভাল রেটটা দেওয়া থাকবে। অ্যারাইভাল রেটটা আমরা কি বলতেছি? ল্যামডা, lambda, তাই তো? আচ্ছা, সার্ভিস রেটটাও দেওয়া থাকবে, সেটার আমরা কি বলতেছি? মিউ। mu, আচ্ছা, সিস্টেমটা স্টেবল হতে হলে বলো তো অ্যারাইভাল রেট বেশি হবে না সার্ভিস রেট বেশি হবে? so service rate বেশি হতে হবে। সার্ভিস রেট অবশ্যই বেশি হতে পারে। এমন যদি হয় যে আমার সার্ভিস দিতে পারতেছি আমি হচ্ছে মিনিটে 2 জন, আর আসতেছে হচ্ছে মিনিটে 5 জন, তাহলে কিন্তু আমার কিউ লেংথ বাড়তে বাড়তে কি হবে? ব্যাংকের লাইন বাড়তে বাড়তে দেখা যাবে আমার হয়তো রাস্তা মানে শেষ হবে না, লাইনটা ইনফাইনাইট হয়ে যাবে, তাই না? কারণ আমি যে রেটে সার্ভিস দিচ্ছি তার সাথে বেশি মানুষ অ্যারাইভ করতেছে, এটা অ্যাকসেপ্টেবল না। যে রেটে অ্যারাইভাল করতেছে তার সাথে বেশি রেটে বা অন্তত সমান রেটে আমাদের সার্ভিস দিতে হবে। তার মানে হচ্ছে আমাদের সার্ভিস রেটটা কিন্তু বেশি হতে হবে অ্যারাইভাল রেটের চাইতে, ঠিক আছে? এটাও প্রবাবিলিস্টিক, কখনো বেশি সার্ভিস দেওয়া হয়, কখনো কম সার্ভিস দেওয়া হয়। হ্যাঁ, ব্যাংকে যেরকম লাঞ্চের টাইমে একজন উঠে গেলে সার্ভিস রেটটা কমে যাবে, হ্যাঁ, আবার পিক টাইমে কাস্টমার বেড়ে গেলে সার্ভিস রেটটাও বেড়ে যায়। তো আমরা যদিও ব্যাংক বলতেছি, ব্যাংকে কিন্তু কয়েকটা বুথ থাকে, তাই না সাধারণত? কিন্তু আমরা একদম সিম্পল একটা মডেল চিন্তা করব, যেটারে আমরা বলতেছিলাম কি বলতো, সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল কিউইং সিস্টেম অথবা MM1 কিউ। ঠিক আছে, MM1 কারে বলে? এইটারে বলে প্রথম মার্কোভ মেমোরি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে মার্কোভিয়ান। হ্যাঁ, মার্কোভিয়ান মানে কি? এখানে কিছু শর্ট নোট আমি যোগ করছি। অ্যাকচুয়ালি এগুলো শর্ট কোশ্চেন হিসেবে বিভিন্ন সময় আসতো, এগুলো বইতেও আছে, কিন্তু বইতে কিউইং চ্যাপ্টার, কিউইং থিওরির যে চ্যাপ্টারটা, হ্যাঁ, কিন্তু আমি দেখছি স্টুডেন্টরা অনেক সময় খুঁজে পায় না। আমি এই জন্য জাস্ট আসলে খুব সংক্ষেপে হলেও লিখে দিচ্ছি, মোটামুটি এরকম দেখলেও তোমরা বুঝবা। প্রথম এমটা হচ্ছে মার্কোভিয়ান। মার্কোভিয়ান মানে হচ্ছে যে এটারে বলা যায় ডিসক্রিট টাইম। ডিসক্রিট টাইম মানে হচ্ছে তোমার একটা মোমেন্টে বা টাইমের একটা মোমেন্টে একটা ঘটনাই ঘটতে পারে, দুইটা ঘটনা একসাথে ঘটবে না। তো কেন এটা আমরা ধরে নেব? ধরো ব্যাংকে একই সাথে 2 জন আসছে, তো কিউতে কি তারা পাশাপাশি দাঁড়াতে পারবে কখনো? আমরা ধরে নেব একজন আগে আসছে একজন পরে আসছে, একসাথে যদি আসেও একজনের আগে রাখতে হবে একজনের পরে রাখতে হবে। হ্যাঁ, নেটওয়ার্ক থেকে ডাটা আসতেছে, দুইটা প্যাকেট একই সাথে এসে পৌঁছাচ্ছে, আমরা অবশ্যই একটার আগে রাখবো একটার পরে রাখবো, ঠিক আছে? এই জন্য এটা মার্কোভিয়ান। একই সাথে দুইটা ঘটনা ঘটবে না, একটা একটা করে ঘটনা ঘটবে, ঠিক আছে? যদি একসাথে ঘটেও মানে সাইমালটেনিয়াস বলে কিছু নাই, যে কোনো ঘটনাই ডিসক্রিট টাইমে ঘটবে, ঠিক আছে? এই জন্য আমাদের একসাথে দুইজনের সার্ভিস ধরো শেষ হয়ে গেছে, দুইজন একসাথে কুইট করবে না, একজন আগে কুইট করবে আরেকজন পরে কুইট করবে। যে আগে কুইট করছে সেখানে আরেকজন এসে দাঁড়াবে আগে। তো এই জন্য আলাদা আলাদা এটা মার্কোভিয়ান মডেল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, শেষের ওয়ানটা দেখো, শেষের ওয়ানটা হচ্ছে সিঙ্গেল সার্ভার, একটাই সার্ভার। তার মানে আমি যে ছবি যদি এভাবে আঁকছি, কিন্তু আমরা ধরে নেবো এখানে একটা মাত্রই সার্ভার আছে, আমাদের অ্যানালাইসিসটা সহজ হবে, তাই না? এই যে ওরা যে আসছে একটাই সার্ভার, সেই সার্ভারের সামনে কেউ দাঁড়ায় থাকলে ওরা কিউ ফার্ম করবে, আর সেই সার্ভার থেকে একজন বের হয়ে গেলে, ঠিক আছে, লাইনের প্রথম জন গিয়ে ওখানে চলে যাবে। অনেকগুলো সার্ভার না, একটাই সার্ভার। তো যদি আমাদের একটা সার্ভার থাকে তাহলে আমরা এখানে 1 ইউজ করব। যদি মাল্টিপল সার্ভার থাকে তাহলে কি বলবো? MMK, ঠিক আছে? MMK মানে হচ্ছে শেষের কে মানে হচ্ছে কে সংখ্যক সার্ভার। সবাই দেখতে পাচ্ছ এই যে কে সংখ্যক সার্ভার, জি স্যার। এটাও মার্কোভিয়ান। মাঝের এমটা হচ্ছে মেমোরিলেস। তো মেমোরিলেস ডিস্ট্রিবিউশন কি জিনিস? মেমোরিলেস মানে হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আগের কোনো কিছু মনে রাখে না, ঠিক আছে? ফিউচারটা পাস্টের উপরে ডিপেন্ডেন্ট না। তো এরকম ডিস্ট্রিবিউশন কিছু আছে। একটা ডিস্ট্রিবিউশন এরকম হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এগুলো আমরা দেখবো হচ্ছে যখন ওই র্যান্ডম ভ্যারিয়েবল দেখবো তখন। তো আপাতত আমাদের এটুকু বুঝতে হবে মেমোরিলেস মানে হচ্ছে কি, যে ফিউচারে কি হবে এটা পাস্টের উপরে ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? তুমি নরমালি চিন্তা করে দেখো যে ধরো তুমি ব্যাংকে গেছো, লাইনের শুরুতে দাঁড়ায় আসছো, তোমার লাইনের সামনে সার্ভারে যে দাঁড়ায় আছে, হ্যাঁ, যে সার্ভিস পাচ্ছে সে হয়তো কয়েক মিনিট যাবত সার্ভিস পাচ্ছে। হ্যাঁ, এখন তুমি কি শিওর যে কয়েক মিনিট সার্ভিস পাচ্ছে মানে এরপর সে খুব দ্রুতই চলে যাবে? এমনও তো হতে পারে সে আরো অনেকক্ষণ সে থাকতে পারে না? জি স্যার। মানে আনইউজুয়াল কেস, বা ব্যাংকে কিন্তু হয়, মানে তুমি দেখবা যে তোমার মেমোরিলেস মানে হচ্ছে, বা ধরো তুমি সার্ভারে না, তুমি ধরো দেখলে ব্যাংকে একটা মানুষ দাঁড়ায় আছে, হ্যাঁ, ব্যাংকে ঘোরাঘুরি করতেছে,
হ্যাঁ, তুমি হয়তো 10 মিনিট ওয়েট করছো, তোমার কাজ শেষ করে বেরোয় যাচ্ছ, তখনও তোমার আগের জন কিন্তু ব্যাংকে অন্য কাজে থাকতে পারে যদি কয়েকটা সার্ভার থাকে অন্য সার্ভার এসে। মানে যেটা আমি বলতেছি যে তোমার এটা আরো ভালো বোঝা যায় যে নেচারে এই টাইপের ডিস্ট্রিবিউশন কিছু আছে। যেমন ধরো আমরা বলি যে তোমার একটা লাইট বাল্বের যে লাইফ টাইম, একটা লাইট বাল্ব মনে করো তোমার হচ্ছে 2 বছর টিকে গেছে, 2 বছরেও লাইট বাল্বটা কিছু হয় নাই, ঠিক আছে? এখন এই লাইট বাল্বটা যে তোমার 2 বছর টিকছে, তার মানে কি এরকম যে সে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, এমন হইতে পারে নতুন একটা লাইট বাল্ব তুমি কিনছো, কিন্তু সেটা হতে পারে যে না, সেটা হয়তো 2 মাসের মাঝে নষ্ট হয়ে গেল, অথচ 2 বছর পুরানো যেটা সেটা কিন্তু নেক্সট 2 মাসেও নষ্ট হলো না। ল্যাপটপের লাইফ টাইম, ঠিক আছে, তোমার ইলেকট্রনিক ডিভাইসের লাইফ টাইম এরকম। কিছু জিনিস মানে বহু বছর চলার পরও একই রকম আরো বহু বছর চলে, কিছু জিনিস কেনার কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়, তাই না? তোমরা তো এরকম জি এক্সপিরিয়েন্স স্যার। করছো। এই যে এটারে বলে হচ্ছে লাইফ টাইম, মানে তোমার রিমেইনিং লাইফ টাইমটা অলরেডি তার লাইফ টাইমের উপরে ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, একটা ব্যাংকেও আসলে একটা মানুষ কতক্ষণ সময় কাটাবে, কেউ এমনও হতে পারে সে হয়তো সারাদিনই তার বিভিন্ন রকম নিড আছে, ব্যাংকে সারাদিনই আছে সে, আরেকজন তো তোমার হয়তো 5 মিনিটেরও কাজ নাই। হ্যাঁ, এটা এই জন্য কতক্ষণ আসো সেটা থেকে বোঝার উপায় নাই নেক্সট কতক্ষণ থাকবা তুমি। এই ধরনের ডিস্ট্রিবিউশন বলা হয় মেমোরিলেস ডিস্ট্রিবিউশন। ধরো অ্যারাইভাল হচ্ছে, তো অনেকক্ষণ ব্যাংকে কেউ আসে নাই, তার মানে এই না যে নেক্সট অল্প কিছুক্ষণের মাঝে একজন আসবে, আবার এরকমও না যে নেক্সট অনেকক্ষণ কেউ আসবে না, যেহেতু গত অনেকক্ষণ কেউ আসে নাই ভবিষ্যতে অনেকক্ষণ আসবে না, এরকমও না। এটা তুমি বলতে পারবা না, এটা হচ্ছে মেমোরিলেস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো এটা স্পেশাল কন্ডিশন। কিন্তু মেমোরিলেস না হয়ে যদি জেনারেল ডিস্ট্রিবিউশন হয় তাহলে আমরা বলবো জি। তোমাদের খুব বেশি অপশন নাই, দেখো প্রথমটা হচ্ছে MM1। হ্যাঁ, হতে পারে যে কোশ্চেন থাকতে পারে কিউইং সিস্টেমের কয়েকটা টাইপ মেনশন করো, বা MG1 বলতে কি বুঝো। এমটা সবার জন্য কমন, এম মানে হচ্ছে মার্কোভিয়ান, ঠিক আছে? মার্কোভিয়ান মানে ডিসক্রিট টাইম, একটা সময় একটা ঘটনাই ঘটে। হ্যাঁ, এর বাইরে অন্য কিছু হতে পারে না। তোমার ওই কম্পিউটারে সিমুলেট করতে গেলে তোমার ধরেই নিতে হবে মার্কোভিয়ান, ঠিক আছে? মেমোরিলেস ডিস্ট্রিবিউশন হতে পারে অথবা জেনারেল ডিস্ট্রিবিউশন হতে পারে। তো মেমোরিলেস হচ্ছে এম, জেনারেল বললে আমরা বলবো জি। সার্ভার একটা থাকতে পারে তাহলে ওয়ান, সার্ভার তোমার অনেকগুলা থাকতে পারে তাহলে কি বলবো? কে। কে। তাহলে এই যেমন জি স্যার। MGK, মার্কোভিয়ান জেনারেল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কে সার্ভার্স, ঠিক আছে? MMK মার্কোভিয়ান মেমোরিলেস কিউইং সিস্টেম উইথ কে সার্ভার্স। তো এগুলো একটু দেখবা সবাই। স্যার দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? MMI আর কে? MM1 আর MMK বলতেছো? জি স্যার। না স্যার, MGK আর MMK এর মধ্যে পার্থক্য কি স্যার? আচ্ছা, তো ধরো একটা ব্যাংকের সিস্টেম আমরা জানি যে তোমার একজন মানুষ কতক্ষণ ওয়েট করছে তারপরে ডিপেন্ড করে না সে আরো কতক্ষণ ওয়েট করবে। যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে আমরা সেটা বলবো মেমোরিলেস ডিস্ট্রিবিউশন ইউজ করতে হবে সেক্ষেত্রে। আর ধরো একটা ব্যাংকের পলিসি এরকম বা কোনো একটা সার্ভিসের পলিসি এরকম যে একজন মানুষ সার্ভিস পাওয়া শুরু করলে তার সার্ভিস শেষ হোক বা না হোক, ঠিক আছে, তাহলে ধরো 1 মিনিট বা 2 মিনিট পরে বেরোয় যেতে হবে। আবার অ্যারাইভালটা ধরো এরকম যে তোমার প্রতি 10 মিনিটে কেউ না কেউ অ্যারাইভ করতেছেই, মানে কন্ট্রোলড একটা সিস্টেম মনে করো, ঠিক আছে, তুমি কন্ট্রোল করতেছো, ন্যাচারালি ফ্লো করতে দিচ্ছ না, তাহলে সেটা জেনারেল ডিস্ট্রিবিউশন হতে পারে। এটা হচ্ছে মেমোরিলেস ডিস্ট্রিবিউশন হলে। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অথবা পয়সন ডিস্ট্রিবিউশন, মানে ইন্টার অ্যারাইভাল টাইমটা এক্সপোনেনশিয়াল হবে। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমি আসলে বেশি আলোচনা করতে যাচ্ছি না, কারণ এখানে অনেক কিছু আছে, এটা ম্যাথমেটিশিয়ানদের ফিল্ড, তো তুমি একটু নিজে গুগল টুগুল করলে অনেক কিছু পাবা। হ্যাঁ, আমাদের এটুকু জানলেই হচ্ছে যে আমাদের কিউইং সিস্টেমে জেনারেল 4টা ক্যাটাগরি হচ্ছে এরকম: MM1, MMK, MG1, MGK। কোনটা কি জাস্ট তুমি এই টার্ম গুলো একটু জানা, ঠিক আছে? মানে আমাদের কিন্তু আসলে আমরা কাজ শুরু করি নাই, এখানে অনেক অ্যানালাইসিস আছে। তো আমাদের মেইন কাজ হচ্ছে পরীক্ষাতে তোমার অ্যাকচুয়ালি হয় থিওরি থাকে নয় ম্যাথ থাকে। থিওরি থাকলে তোমার এই যে ডেরিভেশন, ঠিক আছে, এটা কিন্তু একটু কমপ্লেক্স, মানে খুব কমপ্লেক্স না, বুঝে ফেললে ঠিক আছে, এটা সবাই পরীক্ষায় পারে আমি দেখছি। হ্যাঁ, এই জিনিসগুলো বের করতে হবে, 4টা জিনিস বের করতে হবে: এল, ডাব্লিউ, ঠিক আছে, LQ এবং WQ, LQ, WQ, এই 4টা জিনিস বের করতে হবে। আর দেয়া থাকবে কি? দেয়া থাকবে হচ্ছে, বলছে কিন্তু একবার, কি দেয়া থাকবে বলতে পারবা? 2টা জিনিস, অ্যারাইভাল স্যার রেট। ল্যামডা আর মিউ। হ্যাঁ, ল্যামডা এবং মিউ, অ্যারাইভাল রেট এবং হচ্ছে সার্ভিস রেট। তার মানে হচ্ছে আমাদের ম্যাথ বলো বা তোমার ম্যাথ বলো বা থিওরি বলো, সব জায়গায় তোমাদের দেয়া থাকবে 2টা জিনিস। আচ্ছা, এই যেটা এটা মুছে দেই আগেরটা। হ্যাঁ, আমাদের গিভেন থাকবে হচ্ছে, তো ল্যামডা আমি লিখতে পারবো না, ল্যামডা
এটা হচ্ছে অ্যারাইভাল রেট, আর হচ্ছে মিউ, ঠিক আছে? এটা হচ্ছে সার্ভিস রেট। আর ইউ হ্যাভ টু ফাইন্ড, তোমার কি বের করতে হবে, এল এল কিউ, ঠিক আছে? কিউটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এখানে তো ভাবে লেখা যাচ্ছে না হোয়াইট বোর্ডে, ডাব্লিউ ডাব্লিউ কিউ। আচ্ছা, এল মানে হচ্ছে এল দিয়ে লেংথ বোঝায়, ঠিক আছে? যেমন এল কিউটা হচ্ছে কিউ লেংথ, আর সবগুলোই এভারেজ, কারণ কিউ লেংথ কি একই থাকে? কিউ লেংথ চেঞ্জ হয় না। একটা ব্যাংকে কি হয়, পিক আওয়ারে কিউ এর লেংথ বেড়ে যায়, তাই না? আবার একদম সকালে গেছে হয়তো কিউতে কেউই নাই, কিউ লেংথ 0। এভারেজ কিউ মানে হচ্ছে নাম্বার অফ পারসনস, এভারেজ নাম্বার অফ পারসনস ইন দা কিউ, এটা হচ্ছে এল কিউ। স্যার আর এলটা কি স্যার? হ্যাঁ, এলটা কি হবে তাহলে? এভারেজ নাম্বার অফ লেন্থটা স্যার পারসনস ইন দা সিস্টেম। কিউ লেন্থ। সিস্টেম মানে হচ্ছে ব্যাংকে চিন্তা করতে পারো, তুমি সহজ করার জন্য লিখে দিলাম ব্যাংক, মানে ব্যাংকে কতজন আছে, এভারেজ ব্যাংকে কতজন থাকে। আর এল কিউ হচ্ছে কিউতে কতজন থাকে, ব্যাংকে যারা আছে সবাই কি কিউতে আছে? কারণ তোমার সার্ভার যদি 2-3টা থাকে, সার্ভারেও কয়েকজন থাকবে, তাই না? তো সার্ভারের সামনে মানে বুথে, ধরো ব্যাংকে তুমি সার্ভিস পাচ্ছ, টাকা জমা দিচ্ছ বা তুলতেছো, একদম বুথের সামনে, ঠিক আছে? কাস্টমার রিপ্রেজেন্টেটিভের সামনে বা ইয়ের সামনে, ওখানে একজন থাকবে বা একাধিকজন থাকবে। আর হচ্ছে তোমার সার্ভারে, সরি, কিউতে থাকবে বাকিরা, কিউতে বাকিরা ওয়েট করবে। ডাব্লিউটা হচ্ছে ওয়েটিং টাইম, এবং এভারেজ ওয়েট টাইম স্পেন্ট ইন দা সিস্টেম। আর ডাব্লিউ কি কি হবে? ইন দা কিউ। ইন দা কিউ, হ্যাঁ, এভারেজ টাইম স্পেন্ট ইন দা কিউ। তো ব্যাংকে তুমি যে টোটাল টাইমটা কাটাও, পুরো টাইমটা কিন্তু কিউতে দাঁড়ায় থাকো না, কিছু টাইম তুমি কিউতে দাঁড়ায় থাকো, আর শেষে গিয়ে কিছুক্ষণ তুমি সার্ভারের সামনে দাঁড়ায় থাকো, মানে সার্ভিসটা নাও। তো এই জন্য আমাদের এটা একটা, এটা আমরা এখানে লিখে ফেলতে পারি, এই সার্ভিস টাইম যেটা, মানে টোটাল টাইম স্পেন্ট ইন দ্য সিস্টেম, এই টাইমটা কিন্তু আসলে ডাব্লিউ কিউ, কিউতে যে টাইমটা দাঁড়ায় আসছো, আর যে টাইমটা তুমি সার্ভিস পাইছো, তাই না? তুমি ধরো ব্যাংকে 10 মিনিট ছিল, হয়তো 9 মিনিটই তুমি কিউতে দাঁড়ায় ছিল, আর 1 মিনিট হয়তো তুমি ব্যাংকের সার্ভারের সামনে তোমার টাকাটা ডিপোজিট করছো বা উইথড্র করছো, ঠিক আছে? সার্ভিস টাইম, সার্ভিস টাইমটা তুমি কি মিউ দিয়ে বের করতে পারবা? মিউ ছিল সার্ভিস রেট, তাহলে সার্ভিস টাইম কি হবে? রেট আর টাইমের সম্পর্কটা কি? প্লাস 1/μ হবে না? জি স্যার, এটাই তো বললাম স্যার। ধরো সার্ভিস রেট হচ্ছে আমি মিনিটে 2 জনকে সার্ভিস দিতে পারি, তার মানে কি হাফ মিনিট না আমার সার্ভিস টাইম? প্রত্যেকে হাফ মিনিট পাচ্ছে। আমি ধরো মিনিটে 3 জনের সার্ভিস দিতে পারি, তার মানে 1/3 মিনিট প্রত্যেকের সার্ভিস টাইম। কাজে আমরা কিন্তু একটা রিলেশন পেয়ে গেলাম খুব সহজে, যে ডাব্লিউ এবং ডাব্লিউ কিউ এর মধ্যে রিলেশন। আচ্ছা, আর আমাদের এগুলো আমাদের বের করতে হবে। দেয়া থাকবে হচ্ছে অ্যারাইভাল রেট অফ কাস্টমার্স, আর হচ্ছে সার্ভিস রেট বাই সার্ভার্স। আর আমাদের একটাই যদি সার্ভার থাকে, ঠিক আছে, মানে ব্যাংকে ধরে একটাই বুথ আছে, সেই বুথটা যত দ্রুত সার্ভিস দিবে তত দ্রুত কাস্টমাররা বের হয়ে যাবে না? জি স্যার। তার মানে ফর সিঙ্গেল সার্ভার সিস্টেম তোমার সার্ভিস রেট সমান, মানে সমান হচ্ছে ডিপারচার রেট। প্রতি মিনিটে ধরো 2 জনের সার্ভিস দেওয়া যায়, মানে ব্যাংক থেকে 2 জন প্রতি মিনিটে বের হয়ে যায়, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা অ্যারাইভাল রেট এবং ডিপারচার রেট, এই দুইটা জিনিস আমরা জানি যদি সিঙ্গেল সার্ভার হয়ে থাকে, ঠিক আছে? সিঙ্গেল সার্ভার যদি হয়ে থাকে, তো আমরা কিন্তু সিঙ্গেল সার্ভার সিস্টেমই এখন অ্যানালাইসিস করতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, স্যার ডিপারচার রেটটা কি স্যার? ডিপারচার রেট মানে হচ্ছে কাস্টমাররা কত দ্রুত ব্যাংক থেকে বের হয়ে যায়। ধরো আমি বললাম যে আমার ব্যাংকের সার্ভিস রেট হচ্ছে 2টা কাস্টমার পার মিনিট, মানে প্রতি মিনিটে 2টা কাস্টমারের আমি সার্ভিস দেই। তাহলে ওই ব্যাংকের বাইরে যদি তুমি দাঁড়ায় থাকো, তুমি দেখবা প্রতি মিনিটে 2 জনই বের হচ্ছে,
মানে অন এভারেজ, সবসময় না, অন এভারেজ প্রতি মিনিটে 2 জনই বেরোবে না, কারণ সার্ভিস শেষ হয়ে গেলে তুমি ব্যাংক থেকে চলে আসবে, ব্যাংকে ওয়েট করবে না, ঠিক আছে? জি তো স্যার। যেহেতু একটাই সার্ভার এবং সেটা সার্ভিস রেট যা হবে সেই রেটে ব্যাংক থেকে মানুষ বের হয়ে চলে আসবে। সে যদি মিনিটে 3 জনের সার্ভিস দিতে পারে, তার মানে মিনিটে 3 জন ব্যাংক থেকে বের হয়ে চলে আসবে। স্যার হ্যাঁ স্যার আমাদের ডাব্লিউ তে যে ডাব্লিউ কিউ প্লাস সার্ভিস টাইম দিছি সেটাও তো এভারেজ। হ্যাঁ, এটাও এভারেজ। এখানে আমাদের যে এভারেজ বের করতেছি, এই যে আমাদের, সরি এটা কি হলো, দেখো এই যে আমাদের এভারেজ, এখানেও এভারেজ আছে তাই না, এবং আমাদের এখানেও সে এভারেজ, মানে সবই আমরা এভারেজ বের করব। একটা পার্টিকুলার মোমেন্টে কি হবে এটা সেটা বলার উপায় নাই। তুমি ব্যাংকের অ্যারাইভাল রেট, সার্ভিস রেট জানো, মানে এমন হইতে পারে হঠাৎ করে কোনো একটা সময় একসাথে 50 জন কাস্টমার চলে আসছে আর সারাদিন হয়তো কোনো কাস্টমারই নেই। হ্যাঁ, কাজে ওটা বলা সম্ভব না, এখানে র্যান্ডমনেস হচ্ছে, ঠিক আছে? আমরা এভারেজ কেসটাই সবসময় অ্যানালাইসিস করব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তো ওইটাই বলা হয়েছে, ধরো আমাদের অ্যারাইভাল রেট ধরো 10টা কাস্টমার পার মিনিট, সার্ভিস রেটও 10টা কাস্টমার পার মিনিট, ঠিক আছে? তাহলে মনে হতে পারে যে কোনো কিউ ফর্ম করবে না, কিন্তু আসলে যদিও 10 কাস্টমার পার মিনিট বলতেছি, প্রতি মিনিটে তো 10 জন আসে না, তাই না? কখনো কম আসে, কখনো বেশি আসে। এখানে কি হয়েছে দেখো, এই যে প্রথম মিনিটে 3 জন আর 2 জন আসছে মাত্র, তারপরে একবারে 15 জন আর 22 জন আসছে, ঠিক আছে? পরে আবার কমে গেছে। আবার সার্ভিস রেট 10টা কাস্টমার পার মিনিট, কাজে প্রথম দিকে কিন্তু আমার 2-3টা বা 2টা কাস্টমারের সার্ভিস দেওয়া কোনো ম্যাটার ছিল না। আবার যখন 15 জন 22 জন করে কাস্টমার আসছে, হ্যাঁ, 6 মিনিটে হিসাব করে দেখবা 60টা কাস্টমার, কিন্তু এই যে মাঝে পিক আওয়ার ছিল। তো এই জন্যই আসলে আমাদের এভারেজ কেসটা বের করতে হবে, আর কিউ ফর্ম করবে কিন্তু এই জন্যই, হঠাৎ করে বেশি আসছে বলেই, ঠিক আছে? তখন কিন্তু কিউটা ফর্ম করে যাবে, তাই না? কি বলছি, বোঝা গেছে? এই যে আমাদের 4টা কেস ছিল, এল কিউ, ডাব্লিউ কিউ, ঠিক আছে? এই 4টা জিনিস আমাদের বের করতে হবে। তো আমি এতক্ষণ যা বললাম এগুলো খুব ইনফরমালি, মানে তোমাদের বোঝার সুবিধার মতো করে, এটা আবার খুব ফর্মালি, বই থেকে, বইয়ের সামারি তো এই অংশটা খুব ফর্মালি এখানে বলা হয়েছে। তো এগুলো একটু পড়ো, ঠিক আছে? যে আমাদের এই লিমিটেড টি টেন্ডস টু ইনফিনিটি কি হচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখবা। স্টেডি স্টেট প্রবাবিলিটি কি জিনিস? স্টেডি স্টেট প্রবাবিলিটি কি জানো? মানে যেটা হচ্ছে তোমার একটা ব্যাংক কিন্তু আমরা ধরে নিব, বা ধরো একটা নেটওয়ার্ক থেকে তুমি ডাটা ডাউনলোড করতেছো, তোমার অপারেটিং সিস্টেম কিন্তু স্টেডি স্টেটে থাকবে, বা একটা ব্যাংক স্টেডি স্টেটে থাকবে। তার মানে হচ্ছে যে আমাদের এমন হবে না যে ব্যাংকের লাইন বাড়তে বাড়তে তোমার রাস্তায় চলে গেছে, এরকম হবে না। যদি অ্যারাইভাল রেট বেশি হতে থাকে, ব্যাংকে যারা সার্ভারে বসে আছে তারাও একটু ফাস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবে, তাই না? অথবা এক্সট্রা লোকজন নিয়ে আসবে, নিয়ে এসে হলেও মোটামুটি সার্ভিস রেটটা তখন বাড়াইতে হবে। আবার সার্ভিস রেট যদি তোমার খুব ইয়ে হয়ে যায়, অ্যারাইভাল রেট যদি কমে যায়, তাহলে কিন্তু সার্ভিস রেটও কমে যাবে। মানে সোজা কথা, একটা স্টেডি স্টেট তৈরি হবে তোমার, এমন না যে একটা আনস্টেবল একটা স্টেট, মানে লাইন বাড়তে বাড়তে একদম ইয়ে হয়ে গেল যে আমার ওভারফ্লো করে গেল কিউ, সেরকম হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু পড়বা। আমরা অ্যানালাইসিসটা যেখান থেকে দেখবো সেটা হচ্ছে এই যে এখান থেকে, আমাদের সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল কিউইং সিস্টেম, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়ালি যেটা বোঝা সবচেয়ে বেশি জরুরি, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার, আচ্ছা আমার কথা তো রেকর্ড হচ্ছে না, তোমরা কি দেখতে পাচ্ছ স্যার আপনার রেকর্ডিং? কথাগুলো একটু আটকে আটকে আসছে স্যার। আটকে আসতেছে? জি স্যার। আচ্ছা, সেটা কখন থেকে? মানে একদম শুরু থেকেই? না 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 স্যার, একটু আগে থেকে স্যার। আচ্ছা, তাহলে একটু দেখো তোমরা। হ্যাঁ, যেটা আমি বলতেছি, যদি বুঝতে সমস্যা হয় বা যদি তোমার মনে হয় কথা আটকে আসতেছে, তাহলে একটু আমাকে জানায়ও, হ্যাঁ, তাহলে আমি হয়তো একটু আচ্ছা স্লো স্যার। বলবো। তো যেটা হচ্ছে, একটু খেয়াল করো, সবাই সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আমাদের এই কিউইং সিস্টেম অ্যানালাইসিসের যে মেইন, ঠিক আছে, মানে ক্রাক্স অফ দ্য ম্যাটার, মেইন যে জিস্ট, সেটা হচ্ছে এই জিনিসটা বোঝা। এইটারে বলা হয় হচ্ছে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম। তো যেহেতু মার্কোভিয়ান মডেল, মানে হচ্ছে অ্যাট এ টাইম, ধরো আমার ব্যাংকে মনে করে একজন ছিল, তো এরপর কি হবে, হয় একজন নতুন লোক আসবে, নয় একজন বের হয়ে যাবে, একটা অ্যারাইভাল হবে অথবা একটা ডিপার্চার হবে। তার মানে 1 থেকে আমি মাত্র 2টা স্টেটে যাইতে পারি, হয় 1 থেকে 2 তে আসবো, তার মানে কি একজন ছিল, ব্যাংকে আরেকজন আসছে, 2 জন হলাম। অথবা আমি ব্যাংকে একজনই ছিল, সে ব্যাংক থেকে বের হয়ে চলে গেল, অর্থাৎ জিরোতে চলে আসলাম। বুঝে গেছে? জি স্যার।
মানে ব্যাংকে কতজন আছে এটা হচ্ছে সেটা বোঝাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের স্টেট। আমাদের স্টেট এন মানে হচ্ছে ব্যাংকে এই মুহূর্তে এন জন আছে। তো এখান থেকে যদিও ইনফাইনাইট সংখ্যক পসিবিলিটি সম্ভব, অনেক কিছু হতে পারে, বাট কোনো একটা স্টেট থেকে মাত্র দুইটাই পসিবিলিটি থাকে, তাই না? যে এন জন ছিল, হয় আমার এরপর একটা অ্যারাইভাল ঘটবে, এন থেকে আমার এন প্লাস ওয়ান জন হয়ে যাবে, অথবা একটা ডিপার্চার ঘটবে, মানে হচ্ছে ব্যাংকে নতুন কেউ আসে নাই, কিন্তু পুরানো যারা সার্ভিস পাচ্ছিল বুথের সামনে, কোনো একজনের সার্ভিস পাওয়া শেষ, সে বের হয়ে চলে যাবে। তখন ব্যাংকে কয়জন থাকবে? এন মাইনাস ওয়ান। বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার। তো অ্যারাইভাল রেটটা কি ছিল বলো তো? ল্যামডা ছিল না? হ্যাঁ তার মানে এন থেকে এন প্লাস ওয়ানে আমি যাব, সেই প্রবাবিলিটি ঠিক বলা যায় না, প্রবাবিলিটি বা পসিবিলিটি, হ্যাঁ, মানে সেই স্ট্রেংথটা, মানে এন থেকে এন প্লাস ওয়ানে যাওয়ার টেন্ডেন্সি, এটা কানেক্ট হবে কি দিয়ে? অ্যারাইভাল দিয়ে না ডিপার্চার দিয়ে? অ্যারাইভাল রেট দিয়ে স্যার। অ্যারাইভাল রেট দিয়ে। অ্যারাইভাল রেটটা যত বেশি হবে তত বেশি বেশি কিন্তু আমার সম্ভাবনা আমি এন থেকে এন প্লাস ওয়ানে যাব, অথবা এন মাইনাস ওয়ান থেকে একজন এসে এনে আসবো, অথবা ব্যাংকে কেউ ছিল না, 0 থেকে 1 এ আসবো, অ্যারাইভাল রেট ল্যামডা দিয়ে কানেক্টেড, 1 থেকে 2। তার মানে আমাদের এই যে ব্যাংকের মানুষের সংখ্যা বাড়া কাস্টমারের, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমার ল্যামডা দিয়ে কানেক্টেড, অ্যারাইভাল রেট দিয়ে। আর আচ্ছা। কাস্টমারের সংখ্যা কমে যাবে সিস্টেমে, সেইটা কানেক্ট হবে কি দিয়ে? সার্ভিস রেট দিয়ে। মিউ দিয়ে। মিউ দিয়ে। সার্ভিস রেট মানে ডিপার্চার রেট, মানে যত দ্রুত সার্ভিস দেওয়া হবে, যত দ্রুত তারা সার্ভিস পাবে, তত দ্রুত আমার এন প্লাস ওয়ান জন থেকে কমে এন জন হয়ে যাবে, এন জন থেকে কমে এন মাইনাস ওয়ান জন হয়ে যাবে, এরকম কমতে কমতে একজন থেকে 0 হয়ে যাবে যদি সার্ভিস রেট খুব হাই হয়, তাই না? স্যার ডিপার্চারটা বললেন না স্যার, কাস্টমার যত দ্রুত বের হবে? হ্যাঁ, যত দ্রুত সার্ভিস পাবে তত দ্রুতই বের হবে, এই জন্য সার্ভিস রেটটাই হচ্ছে ডিপার্চার রেট, মিউটা হচ্ছে সার্ভিস রেট। আর আমাদের এক্ষেত্রে ডিপার্চার রেটও, কারণ একটাই তো সার্ভার, সে যে রেটে সার্ভিস দিবে সেই রেটে মানুষ ডিপার্ট করে চলে যাবে, বের হয়ে যাবে। বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন স্টেটে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো একটা স্টেটে আমি যে রেটে ঢুকবো সেই রেটেই বের হয়ে যাব, কোনো একটা স্টেটে আমি আটকে থাকবো না, ঠিক আছে? এইটারে বলা হচ্ছে নেটওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম দিয়ে যদি আমি এটা চিন্তা করি, হ্যাঁ, নেটওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম আসলে অন্য জিনিস, বাট আমি একটু ওভাবেও চিন্তা করতে পারি যে আমার ইনফ্লো এবং আউটফ্লো সমান হবে। যে কোনো স্টেটে ঢোকার রেট অর্থাৎ ইনফ্লো, সেই স্টেট থেকে বের হয়ে যাওয়ার রেট অর্থাৎ আউটফ্লো, এই দুইটা সমান হবে, ঠিক আছে? তো আমরা ইনফ্লো বের করি কিভাবে? ধরো স্টেট ওয়ানটা চিন্তা করো, স্টেট ওয়ানে ইনফ্লো কোথা থেকে ঘটছে? এইটা থেকে 0 থেকে 1 এ আসবো, অথবা 2 থেকে 1 এ আসবো, তাই না? এটা হচ্ছে ইনফ্লো। তো ইনফ্লোর এইটার স্ট্রেংথ হচ্ছে ল্যামডা, আর এইটার স্ট্রেংথ হচ্ছে মিউ। গুণ করতে হবে, এই স্ট্রেংথ দিয়ে গুণ করতে হবে সবসময় অরিজিনেটিং নোডটারে, যেখান থেকে আসছে। হ্যাঁ, 0 থেকে তো আমি 1 এ আসছি, কাজে 0-র এই স্ট্রেংথ দিয়ে গুণ হবে 0-তে থাকার সম্ভাবনাটা, ঠিক আছে? 0-তে থাকার সম্ভাবনা হচ্ছে P0 বা P0, তাহলে P0 গুণ হবে হচ্ছে ল্যামডা দিয়ে। আবার 2 থেকে 1 এ আসছি, সেটার স্ট্রেংথ বা পসিবিলিটি হচ্ছে মিউ, আর 2 এ থাকার পসিবিলিটি হচ্ছে P2 ইনটু মিউ। এই দুইটা হচ্ছে ইনফ্লো দুইটা যোগ করলে যা হবে আউটফ্লো কিন্তু দুইটা, 1 থেকে আমি 2 এ যাব, অথবা 1 থেকে 0-তে যাব, অর্থাৎ P1 1 এ থাকার প্রবাবিলিটি গুণ হবে হচ্ছে মিউ দিয়ে আর ল্যামডা দিয়ে। তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সব সময় অরিজিনেটিং নোড দিয়ে গুণ হবে। হ্যাঁ, আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, কোন এক জায়গাতে হাইলাইট করা ছিল, ঠিক আছে? এই যে অরিজিনেটিং নোড, সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এজ ওয়েটটা গুণ হবে হচ্ছে অরিজিনেটিং নোড থেকে, অর্থাৎ তুমি একটা এক্সাম্পল দেখো, একটা দেখতে বুঝতে পারবা। এইটা দেখো, স্টেট 0টা দেখতে পারো, স্টেট 0 একদম সহজ, এখানে আউটফ্লো কোনটা? এইটা, তাই না? এখানে আউটফ্লো এইটা, আর ইনফ্লো হচ্ছে এইটা। তো আউটফ্লো হচ্ছে মিউ, এটা গুণ, সরি এটা তো ল্যামডা গুণ হবে কি দিয়ে? যেখান থেকে বের হয়েছে, সবসময় অরিজিনেটিং নোড যেখান থেকে বের হয়েছে এটাতে গুণ হবে, তার মানে হচ্ছে P0 ইন্টু ল্যামডা ইন্টু P0, ঠিক আছে? আর এই যে মিউ হচ্ছে ইনফ্লো, তো মিউটা গুণ হবে কার সাথে? অরিজিনেটিং নোড থেকে, অর্থাৎ P1, ঠিক আছে? আমরা যদি 0 1 2 লিখছি, আসলে এগুলো সব প্রবাবিলিটি, ঠিক আছে? P0 P1 P2, হ্যাঁ, Pn, বোঝা গেছে?
তুমি এনতম স্টেটটা দেখো, এখানে ইনফ্লো কোন দুইটা? এটা ইনফ্লো না, আর এটাও তো ইনফ্লো, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। তাহলে এই যে ইনফ্লোটা, ঠিক আছে, এটা গুণ হবে অর্থাৎ মিউ, এটা গুণ হবে কি দিয়ে? অরিজিনেটিং নোড দিয়ে। অরিজিনেটিং নোডের প্রবাবিলিটি কত? পি অফ এন প্লাস ওয়ান। হ্যাঁ, pn প্লাস ওয়ান। এই দেখো মিউ ইন্টু pn প্লাস ওয়ান, এটাও ইনফ্লো এবং এটাও ইনফ্লো। ইনফ্লো গুলা যোগ করবা, ইনফ্লো সমান হচ্ছে আউটফ্লো, এই দুইটি ইনফ্লো, এই দুইটা যোগ হবে সমান হচ্ছে আউটফ্লো, এই দুইটা হচ্ছে আউটফ্লো, এই দুইটা যোগ হবে। তাহলে এই ইনফ্লোটা হচ্ছে মিউ, মিউ দিয়ে গুণ হবে pn প্লাস ওয়ান। এই ইনফ্লোটা হচ্ছে ল্যামডা, এটা গুণ হবে কি দিয়ে? পি এন মাইনাস ওয়ান। pn মাইনাস ওয়ান। এই যে ল্যামডা ইন্টু pn মাইনাস ওয়ান, মিউ ইন্টু pn প্লাস ওয়ান, এই দুইটা হচ্ছে ইনফ্লো। আর সমান হচ্ছে আউটফ্লো, আউটফ্লো হচ্ছে এইটা প্লাস এইটা, জি অর্থাৎ মিউ, এটা গুণ হবে, সরি ল্যামডা গুণ হবে pn দিয়ে, মিউ গুণ হবে pn দিয়ে, কারণ অরিজিনেটিং নোড হচ্ছে এখানে আউটফ্লোর ক্ষেত্রে এই n তম স্টেটটা, তাই না? এই যে ল্যামডা pn প্লাস মিউ pn, ঠিক আছে, এটা n তম স্টেটের ক্ষেত্রে। তো এখন n তম স্টেটে যা হয় এই সব স্টেটে তাই হয়। তুমি অ্যাকচুয়ালি n সমান 0 1 2 3 এরকম বসাইতে পারো, ঠিক আছে, 0 না 1 থেকে বসানো শুরু করবা। যে n সমান আমরা 1 বসালাম, ঠিক আছে, 2 বসালাম, ঠিক আছে, n সমান 0 1 2, 0 জন্য আমরা এই যে এটা পাই, এটা হচ্ছে 0 জন্য। আচ্ছা 1 যদি বসাও তাহলে কি পাবা? ল্যামডা প্লাস মিউ p1 সমান ল্যামডা p0 প্লাস মিউ p2, তাই না? যদি 1 বসাও, এই যে আমরা 1 বসালাম, এরকম পাচ্ছি, ঠিক আছে। এখানে আবার এই যে p1 সমান হচ্ছে ইন টার্মস অফ p0, হ্যাঁ, p নট ইন টার্মস অফ p0, p1 সমান এত, সেইটা আমরা এখানে বসালাম। বসালে দেখো আমাদের p2 সমান কত পাচ্ছি? p2 সমান ল্যামডা বাই মিউ হোল স্কয়ার p নট। সেরকম একই ভাবে p3 সমান কত পাচ্ছি? ল্যামডা বাই মিউ হোল কিউব p নট। তার মানে আমরা কি বলতে পারি? জেনারেল একটা টার্ম দেখা যাচ্ছে না, pi সমান কি বলতে পারি, বা pn সমান কি বলতে পারি? এটা p কিউব ছিল, সরি এটা p3, আর এখানে হচ্ছে ল্যামডা বাই মিউ কিউব, তাই না? বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে pn সমান কি বলবা? ল্যামডা বাই মিউ টু দি পাওয়ার এন। আর এটা p নট। ইন টার্মস অফ সবার ক্ষেত্রে p নটটা কমন, ঠিক আছে। এই যে pn বা pn প্লাস ওয়ান, সেটা হচ্ছে আমাদের এই যে p নট, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু পিটা কি বুঝতে পারছো? p2 মানে হচ্ছে আমার সিস্টেমে দুইজন থাকার সম্ভাবনা, বা সিস্টেমটা দুইজনে আছে, ঠিক আছে, এই 2 তে আমরা আছি, সেটার সম্ভাবনা, ঠিক আছে। p1 মানে হচ্ছে আমার ব্যাংকে একজন আছে, আমার সিস্টেমে স্যার, এটা একজন কি আছে, কিউ এর সেটা লিস্ট, সম্ভাবনা, স্যার? প্রবাবিলিটি, ঠিক স্যার, আছে। এটা কি কিউ এ, যে কিউ এ কয়জন থাকবে এটার হ্যাঁ, কিউতে কতজন থাকবে সেটার প্রবাবিলিটি। আমি যদি বলি যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর 5 পারসনস ইন দ্য কিউ, ঠিক আছে, আচ্ছা আমাদের কিউতে 5 জন আছে, সেই প্রবাবিলিটি কত? p5। p5 হবে। ব্যাংক কিউতে n জন আছে, সেই সম্ভাবনা pn, ঠিক আছে। তো এখন দেখো আমরা কিন্তু কোনোটাই সলভ করতে পারি না, সবগুলাই ইন টার্মস অফ p নট এ সলভ করছি। আমরা p2 p3 p1 সবই হচ্ছে p নট এর মাধ্যমে জানি, তাই না? pn ও p নট এর মাধ্যমে জানি। তো p নট এর ভ্যালু কি আমরা জানি? না স্যার। জানি না, কিন্তু জানা কি সম্ভব এখন? এখন সম্ভব, কারণ সবগুলা প্রবাবিলিটি যোগ করলে কত হবে? একটা ব্যাংকে হয় 0 জন থাকবে, নয় 1 জন, নয় 2 জন, নয় n জন, নয় নয় এরকম আপ টু ইনফিনিটি। মানে এর বাইরে কি কিছু হতে পারে? এই সবগুলা প্রবাবিলিটি যোগ করলে 1 হবে না? জি স্যার। কারণ এর বাইরে তো আর কিছু থাকতে পারে না। এই n হচ্ছে আপ টু ইনফিনিটি, চিন্তা করলাম আমি 0 থেকে ইনফিনিটির মাঝে কিছু পার্সন থাকবে ব্যাংকের, বাইরে কিছু নাই, ঠিক আছে। কাজেই n সমান 0 টু ইনফিনিটি pn যদি যোগ করো তাহলে 1 পাবা, যেটা আমাদের নিয়ম, প্রবাবিলিটিতে আমরা জানি যে সবগুলার প্রবাবিলিটি যোগ করলে 1 হয়। আচ্ছা এখন pn তো আমরা সব ইন টার্মস অফ p নট এর মাধ্যমে জানি, এভাবে যোগ করবা, করে p নট এর ভ্যালু আমরা বের করতে পারলাম না? p নট এর সমান কত পেলাম? জি স্যার। p নট মানে হচ্ছে ব্যাংকে কেউ নাই, ব্যাংকটা এমটি, সিস্টেম আইডল, ঠিক আছে। তো সেটার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস ল্যামডা বাই মিউ। আর pn কত হবে? pn হচ্ছে এই যে আমরা বের করছি, pn ল্যামডা বাই মিউ হোল টু দি পাওয়ার n আর p নট, ঠিক আছে, যে p নট। তার মানে pn কিন্তু আমরা পেয়ে গেছি। pn মানে হচ্ছে ব্যাংকে n জন আছে, সেই সম্ভাবনা, ঠিক আছে, প্রবাবিলিটি। আমরা কিন্তু এগুলো এখনো পাই নাই, এল ডাব্লিউ, হ্যাঁ ডাব্লিউ এগুলো বের করবো পরে। জাস্ট পি এর ভ্যালুটা আমাদের ভাইটাল হচ্ছে পি এর ভ্যালুটা, যে ব্যাংকে কোনো একটা পার্টিকুলার নাম্বার অফ পার্সন থাকার সম্ভাবনা। আমরা যদি এখন যদি বলি ব্যাংকে 5 জন থাকার সম্ভাবনা, বের করতে পারবা না, এন সমান জাস্ট 5 বসাবা, তোমার এই দুইটা দেয়া থাকবে, অ্যারাইভাল রেট আর সার্ভিস রেট, এই দুইটা জিনিস দেয়া থাকবে, ঠিক আছে। জি স্যার।
সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা একটু ওয়েট করো সবাই। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা এখন আমাদের যে কোয়ান্টিটি গুলা বের করতে হবে, প্রথমটা হচ্ছে এল। এলটা কি ছিল? এভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম, তাই না? জি স্যার। তো প্রবাবিলিটিতে তোমরা তো জানো এভারেজ মানে কি এক্সপেকটেশন না? হুম। একটা জিনিসের যেটা এভারেজ সেটাই হচ্ছে তার এক্সপেক্টেড ভ্যালু, আমার এক্সপেকটেশন সেটাই। ধরো তোমরা পরীক্ষা দিছো একটা, হ্যাঁ ধরো ফাইনাল পরীক্ষা বা ফাইনাল রেজাল্টে ধরো আমার এভারেজ হচ্ছে মনে করো 75 আসছে। ধরো 50 জন স্টুডেন্ট পরীক্ষা দিছে, এভারেজ হচ্ছে 75। তো তোমার পরীক্ষা যদি এভারেজ মানে নর্মাল একজন স্টুডেন্ট যদি হয়, হ্যাঁ তার এক্সপেক্টেড কিন্তু 75 থাকবে তখন, তাই না? হুম। যেটা এভারেজ সেটাই তার এক্সপেকটেশন, ঠিক আছে? তো এক্সপেক্টেড ভ্যালু বের করে কিভাবে? তোমরা প্রবাবিলিটিতে পড়ে আসছো না, মনে আছে এক্সপেক্টেড ভ্যালু? কোন একটা জিনিসের এক্সপেক্টেড ভ্যালু বের করার সিস্টেম হচ্ছে সেই জিনিসটা যা যা ভ্যালু আছে সেইটারে করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করতে হয়। জিনিসটা কি বোঝা যাচ্ছে? বুঝিনি স্যার। আচ্ছা আমরা তাহলে একটা অন্য একটা এক্সাম্পল দেখি। ধরো একটা ছক্কা নিক্ষেপ করছো, হুম। এটা ক্লিয়ার জি করে স্যার। ফেলি। একটা ছক্কা নিক্ষেপ করছো, তোমার এক্সপেক্টেড ভ্যালু কত হবে? 6। হ্যাঁ এটা তো অনেকটা এরকম যে তোমার মানে সবসময় আমি সাকসেসটাই চাচ্ছি, ওরকম কিন্তু না। এক্সপেকটেশন মানে হচ্ছে আমাদের আকাশ ও আচ্ছা কুসুম আচ্ছা, কল্পনা, 1/6। ঠিক আছে? যেটা হচ্ছে তুমি কখনো 1 পাবা কখনো 6 পাবা, তাই না? হুম, জি স্যার। ধরো ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আমার আউটকামস কি কি আছে বলো তো? 1 থেকে 6 পর্যন্ত স্যার। 1 2 3 3 4 4 5 6। 5 6। আচ্ছা আর প্রতিটার প্রবাবিলিটি কত বলো তো? 1/6। 1/6। সবগুলা 1/6, ঠিক আছে? এই এক্সাম্পলটা আসলে এই জন্য খুব ভালো হলো না, হ্যাঁ আমাদের সবই হচ্ছে 1/6। আচ্ছা এক্সপেক্টেড ভ্যালু বের করার নিয়ম হচ্ছে তুমি একটা ছক্কা নিক্ষেপ করলে এক্সপেক্টেড ভ্যালু পাওয়ার সম্ভাবনা হচ্ছে যে প্রতিটা ভ্যালুরে যা যা ঘটতে পারে সবগুলা জিনিসটা করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করবা, অর্থাৎ 1 রে গুণ করবা কত দিয়ে? 1/6 দিয়ে। আচ্ছা আচ্ছা। 2 রে গুণ করবা, এটা আসলে এক্সাম্পলটা অত ভালো হলো না, আমরা আরেকটা বেটার এক্সাম্পল দেখবো একটু পরে। 1/6 সব 1/6 দিয়ে গুণ হবে না, তারপর বায়াস বায়াস থাকতে স্যার, পারে। এমন তারপর যদি হয় যে বায়াস তুমি, ছক্কা ধরেন। হ্যাঁ তুমি একটু আগে যে বললে এক্সপেক্টেড ভ্যালু তার 6, হ্যাঁ ও হয়তো ছক্কাতে এমন কিছু করে রাখছে যে প্রতিবার তার 6 উঠতেছে, বুঝতে পারছো? তো বায়াস যদি করে রাখো মানে তুমি তাহলে, ঠাট্টা করে রাখছে বা ইয়া করে রাখছে। হ্যাঁ 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 কিছু একটা করে রাখছে, এই জন্য ওর এক্সপেক্টেড ভ্যালু কিন্তু 6, ঠিক আছে? কিন্তু যেটা হচ্ছে এই 6 গুণ হবে কত দিয়ে? 1/6 দিয়ে। 6 দিয়ে। তো তোমার এই এটা করলে দেখবা তোমার আসবে হচ্ছে 7/2। আমি এভাবে লিখলাম 3.5। 1 থেকে 6, হ্যাঁ এভারেজ কিন্তু তুমি আসলে দেখো এই 6টা নাম্বার যেহেতু সব 1/6 দিয়ে গুণ হচ্ছে তো এটা তেমন ইফেক্ট নাই। এই 6টা নাম্বারের এভারেজ, এভারেজ কত হয় বলো তো? জি স্যার 3.5। 3.5, ঠিক আছে? মানে আমাদের সবগুলা সমান প্রবাবিলিটি, তো তোমার 6 আর 1, ঠিক আছে? একদম মাঝামাঝি নাম্বার যেটা হয় আর কি 3.5, ঠিক আছে? তো এভাবে চিন্তা করতে পারি। আমি যে জন্য বলতেছি এক্সাম্পলটা ভালো না, মানে একটু বেটার এক্সাম্পল হতো ধরো তুমি ঈদে মনে করো সালামি কালেক্ট করতেছো, হ্যাঁ তো সালামি মনে করো তুমি একজনের থেকে পাওয়ার সম্ভাবনা ধরো 1000 টাকা পাবায়, সেই সম্ভাবনা হচ্ছে তোমার, হ্যাঁ মনে করো তোমার, হ্যাঁ যেহেতু ঈদের ব্যাপার এটা কমই সম্ভাবনা 1000, মনে করো তোমার 10,000 টাকা পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এটা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 90%। তো তোমার এক্সপেকটেশন কত থাকবে, তার থেকে তুমি কত চাও? এখন তোমার যে 6 বললা সে হয়তো আশা করবে যে 90% সম্ভাবনা আমি 10,000 টাকাই পাবো, কিন্তু তুমি তো এমনও হতে পারে প্রতি 10 বারের মাঝে 9 বারই তুমি 10,000 টাকা পাবা, হ্যাঁ সেটা একই ঈদে অবশ্য হবে না, যে একই ঈদে 10 বার সালাম করলে তো আসলে ইয়ে হয়ে যাবে। তো সেটা হচ্ছে যে
তোমার মানে 10 বার বা তারে 10 জন সালাম করলে সে হয়তো প্রতিবার 10,000 টাকা সালামি দিচ্ছে, বাট একবার কিন্তু সে মাত্র 1,000 টাকাও দিচ্ছে, তাই না? কি বলতেছি বোঝা যাচ্ছে? তো এই জন্য তোমার এক্সপেক্টেড ভ্যালু কত হবে বলো তো? কমন সেন্স থেকে বলো, হিসাব না করে 9,000 টাকা হবে না? কারণ 10% টাইম তুমি হচ্ছে 1,000 টাকা পাচ্ছ, মানে খুব অল্প সময় 1,000 টাকা পাচ্ছ। আর 90% টাইম, এটা প্রবাবিলিটিকে আমরা লিখতে পারি 90/100 আর কি। এটা হচ্ছে 90/100 আর ওটা হচ্ছে 10/100। এই প্রবাবিলিটিটা গুণ করতেছো ভ্যালু দিয়ে। হ্যাঁ, ভ্যালুটা আগে লিখি যেভাবে আমরা বলতেছিলাম। অর্থাৎ আউটকাম যেগুলা তোমার এখানে আউটকাম কয়টা? দুইটা না? হয় 1,000 নয় 10,000। আর এই আউটকামটারে গুণ করছি এই আউটকামের প্রবাবিলিটি দিয়ে, তাই না? 10/100 কার প্রবাবিলিটি? এই 1,000 এর প্রবাবিলিটি না? আর 10,000 টাকা পাবো সেটা 90% ক্ষেত্রে। 10,000 এর গুণ করছি বড় ভ্যালু দিয়ে 90/100, 90%। গুণ করলে দেখবা সম্ভবত 9,000 হবে। কত হবে? 9,100। হ্যাঁ ঠিক আছে, 9,100। তো তার মানে হচ্ছে আমার এক্সপেকটেশন কিন্তু 10,000 এর দিকে অনেক বেশি চলে আসছে, কারণ এটা 90% সম্ভাবনা। এটা ছক্কার ক্ষেত্রে তুমি ছক্কাটা যদি এমন ভাবে ম্যানিপুলেট করে রাখো যে 6 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার ওই যে 6 বেশি উঠবে, তাই না? তো একই 6 আবার দুইজন প্লেয়ার ইউজ করলে কিন্তু লাভ নাই, দুজনেরই কিন্তু 6 পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তোমার নিজের একটা ছক্কা ইউজ করতে হবে, আরেকজনের একটা ছক্কা দিয়ে রাখতে হবে, তাই না? তো যেটা এত কিছু বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আমার এক্সপেকটেশনের ডেফিনেশন। এটা কিন্তু তোমার জানারই কথা ছিল। তোমার তো প্রবাবিলিটি ছিল মনে হয় 2-1 এ ছিল না? জি স্যার, প্রবাবিলিটিতে পড়াইছিলেন স্যার। একটা প্রশ্ন ছিল যে মানে একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা ছিল, মানে গেলে কত টাকা পাবো, যাওয়ার সম্ভাবনা কত, এরকম হ্যাঁ, দুইটা হ্যাঁ। পাত দিয়ে পড়াইছিলেন। হ্যাঁ হ্যাঁ, দুইটা পাত। এটা হচ্ছে একটা কমন ইয়ে যে আমার এই যেটা এখানেও লেখা আছে বোধহয়, তোমার এক্সপেকটেশন মানে হচ্ছে আমার অল পসিবল এন, ঠিক আছে? মানে একটা এন রে তার প্রবাবিলিটি দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, এটা অল পসিবল এন। যেমন ধরো আমার ব্যাংকে 0 জনও থাকতে পারে, তাই না? সেটা সম্ভাবনা কত? P0। আমরা দেখছি পিএন হচ্ছে এন জন থাকার সম্ভাবনা। এই যে একটু আগে দেখলাম, ভুলে গেলা তোমরা? সালামের কথা শুনে মনে হয় ভুলে গেছো। আচ্ছা, এই যে পিএন হচ্ছে এন জন থাকার সম্ভাবনা, তাই না? তো 0 জন থাকবে সেই সম্ভাবনা P0, একজন থাকার সম্ভাবনা কত? P1, দুইজন থাকার সম্ভাবনা P2। তাহলে এভারেজ বের করবো কিভাবে? আউটকাম হচ্ছে 0, 1, 2, 3 এরকম ইনফিনিটি পর্যন্ত। 0 রে গুণ করবো P0 দিয়ে, 1 রে গুণ করবো P1 দিয়ে, 2 রে গুণ করবো P2 দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এভারেজ কতজন আছে সেটা বের করতে পারবো। এখানে অত ব্যাখ্যা লেখে না, এখানে জাস্ট এক্সপেকটেশন অফ এক্স হচ্ছে এক্স ইন্টু পিএক্স। আমার এন জন থাকবে আর তারে গুণ করবো পিএন দিয়ে। এন মানে হচ্ছে ব্যাংকে কয়জন থাকতে পারে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু থাকতে পারে না? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কেটে কেটে যাচ্ছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাংকে 0 জনও থাকতে পারে, একজনও থাকতে পারে, আপ টু ইনফিনিটি পর্যন্ত যে কোনো জন থাকতে পারে। তাহলে ওই এন হচ্ছে সেইটা, এন রে আমি করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করব পিএন দিয়ে, ঠিক আছে? এন ইন্টু পিএন, পিএন হচ্ছে এইটা, ঠিক আছে? আর এন এর ভ্যালু হচ্ছে 0 থেকে ইনফিনিটি। সেটা বসাবা, এই যে একটা সিরিজ হয়ে যাবে, এই সিরিজটা যোগ করলে এইটা হয়। এটা তোমাদের প্রুফ করতে হবে না, ঠিক আছে? এটা সিরিজের প্রুফ আর কি। তো এইটা হয়ে এটা এখানে বসে আলটিমেটলি আমার কি আসছে দেখো, এইটা হচ্ছে এল, এভারেজ নাম্বার অফ পারসন। এটা হচ্ছে এভারেজ নাম্বার অফ পারসন। এই যে এভারেজ নাম্বার অফ পারসন, এলটা কি যদি ভুলে গিয়ে থাকো এই জন্য আমি আবার এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এল হচ্ছে আমাদের এভারেজ নাম্বার অফ পারসন ইন দ্য সিস্টেম। তো তার মানে আমার সিস্টেমে কতজন এভারেজ থাকবে সেটা ডিপেন্ড করতেছে কিন্তু মাত্র দুইটা জিনিসের পরে, অ্যারাইভাল রেট আর সার্ভিস রেট। এটা অ্যারাইভাল রেট র্যামডা, তাই না? এটা কি সার্ভিস রেট। আমি শুরুতে বলছিলাম যে সার্ভিস রেটটা বড় হতে হবে, কেন বুঝতে পারছো? মিউটা বড় হতে হবে র্যামডার চাইতে। কেন? সার্ভিস যদি বেশি না থাকে তাহলে তো আমার কিউ এর মানে কিউ এর লেন্থ তো কিউটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট হয়ে যাবে, এর এর ভ্যালু ইনফাইনাইট আনডিফাইন্ড হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। এর এর ভ্যালু তো নেগেটিভ হতে পারে না, তাই না? এভারেজ কতজন কাস্টমার আছে সেটা কি নেগেটিভ হইতে পারে? পারে না, কারণ তখন টোটাল অ্যানালিসিসটাই ফেল করবে। যেমন 1 মাইনাস করছি আমরা, ঠিক আছে? এই আমাদের কোনটা ছোট কোনটা বড়, যদি আমাদের এইটা বড় ছোট হয় এইটা বড় হয়, এটা একের চেয়ে বড় নাম্বার হবে,
তাই না? এটা বিয়োগ করলে নেগেটিভ হচ্ছে, মানে টোটাল জিনিসটা এলোমেলো হয়ে যাবে। আমাদের এই জন্য মিউটা ল্যামডার চাইতে বড় হতেই হবে, সার্ভিস রেট বেশি হতে হবে, অ্যারাইভাল রেট কম হইতে হবে, ঠিক আছে? তাহলে এভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দা সিস্টেম জাস্ট Sir. আমার এই ল্যামডা এবং মিউ এর মাধ্যমে আমি পেলাম। স্যার হ্যাঁ বলো। স্যার কোনো কারণে ধরেন আমার সার্ভিস রেটটা কম হয়ে গেল, সাপোজ ধরেন ব্যাংকের ক্ষেত্রে ধরেন 4 জন কর্মচারী মানে যারা সার্ভিস দিচ্ছে তাদের সংখ্যা 4 জন ছিল, কাস্টমারের সংখ্যা 4 জন ছিল, কোনো কারণে যে যে মানে সার্ভিস দিত একজন সে হ্যাঁ হ্যাঁ সে লাঞ্চ এটা আমি করতে বলি, গেছে অন্য তুমি কারণে। যেটা বলতেছো এখানে হবে কি, তোমার কোন একটা মোমেন্টে কম হতে পারে, ধরো কোন একটা মোমেন্টে 3 জনই হয়তো তোমার লাঞ্চে চলে গেছে, একজন আছে, হ্যাঁ তখন তো স্যার ইয়েটা আমার নেগেটিভ হ্যাঁ হয়ে যাবে না ভ্যালুটা? তখন এই জন্য কিউএল র্যাঙ্ক বাড়তেই থাকবে, সিস্টেমটা আনস্টেবল হ্যাঁ, হয়ে হ্যাঁ। যাবে, বেশিক্ষণ যদি থাকে এই অবস্থায় আনস্টেবল হয়ে যাবে, কিছুক্ষণ পর তো তারা ব্যাক করবে। এই জন্য আমাদের এভারেজ অ্যারাইভাল রেট আর এভারেজ সার্ভিস রেট নিচ্ছি। এভারেজ সার্ভিস রেটটা অবশ্যই এভারেজ অ্যারাইভাল রেটের চেয়ে বড় হতে হবে। কিছু সময়ের জন্য কম বেশি হতে পারে, কিছু সময়ের জন্য সার্ভিস রেট কম হতে পারে, সেটা হয়তো আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য, এরপর তো তারা ব্যাক করবে, তখন তো আবার অ্যারাইভাল রেটটা বেড়ে যাবে। দিন শেষে কিন্তু আমার অ্যারাইভাল রেটটা আমি এভারেজটাই হিসাব করবো, দেখা যাবে এভারেজ সার্ভিস রেটটা তখন দিন শেষেও বেশি। হ্যাঁ হয়তো 1 ঘন্টা কম ছিল কোনো একটা লাঞ্চ আওয়ারে, হ্যাঁ বা দিনের শেষে 1 ঘন্টা হয়তো সার্ভিস রেট কম ছিল, বাট ওইটা প্রবলেম হবে না, কারণ এভারেজ সার্ভিস রেট তো বেশি হবে। সারাদিনে টোটাল যতজন সার্ভিস পাইছে সেটারে টোটাল ঘন্টা দিয়ে ভাগ করলে আমি এভারেজ সার্ভিস রেটটা পাবো, বোঝা যাচ্ছে? এভারেজটা বেশি হতে হবে। তো এইটা হচ্ছে আমাদের এভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম, সেটা আমরা পেয়ে গেলাম এল হয়ে গেল। ডাব্লিউ কি হয় বের করবো? ডাব্লিউ কি ছিল মনে আছে? স্যার ডাব্লিউ হচ্ছে স্যার এভারেজ টাইম স্পেন্ট স্যার ইন দ্য সিস্টেম। হ্যাঁ সিস্টেমে কতক্ষণ আমি কাটাই। তো এখানে একটা সুন্দর রিলেশন আছে, এল আর ডাব্লিউ এর মাঝে একটা সুন্দর রিলেশন আছে, এটা হচ্ছে এল সমান হচ্ছে ডাব্লিউ ইনটু ল্যামডা মানে অ্যারাইভাল রেট। কারণটা কি বলতে পারবা? আমাদের ডাব্লিউ সমান কিন্তু আমার ডাব্লিউ না, এল সমান ডাব্লিউ ইনটু ল্যামডা, ঠিক আছে? তার মানে হচ্ছে নাম্বার অফ পারসন, এভারেজটা আমি লিখলাম না, নাম্বার অফ পারসন সমান হচ্ছে তোমার ওয়েটিং টাইম ইনটু অ্যারাইভাল রেট। এখন বোঝা যাচ্ছে না? ধরো তুমি একটা ব্যাংকে গিয়ে 10 মিনিট ওয়েট করছো, আমরা ওভাবেই লিখি যে আমাদের, তুমি ধরো ব্যাংকে গিয়ে 10 মিনিট ওয়েট করছো, প্রতি মিনিটে 5টা করে কাস্টমার আসছে, আর তুমি ওয়েট করছো হচ্ছে 10 মিনিট। তো তুমি যখন এই 10 মিনিটে কিন্তু তুমি লাইনের শেষ থেকে লাইনের শুরুতে গেছো, সার্ভিস পাইছো, বের হয়ে চলে আসছো। তুমি যখন গেছো তখন তুমি ব্যাংকে তোমার সামনে কতজন ছিল, বা তুমি যখন বের হয়ে চলে আসছো তোমার পেছনে তুমি কতজন রেখে আসবা? তুমি 10 মিনিট ওয়েট করছো, প্রতি মিনিটে 5 জন কাস্টমার আসছে, 10 মিনিট পর তুমি যখন বের হয়ে চলে আসবা তোমার পেছনে কয়জন থাকবে? কেউ থাকবে না স্যার, কারণ তোমার পেছনে কিন্তু, সামনে কেউ থাকবে না, পেছনে কিন্তু রেখে আসবা তুমি 50 জন রেখে আসবা, কারণ তুমি তো 10 মিনিট ওয়েট করছো, প্রতি মিনিটে 5 জন করে আসছে, এসে তোমার পেছনে দাঁড়াইছে না ওরা? ও জি স্যার। এই 10 মিনিট ওয়েট করছো, প্রতি মিনিটে 5 জন করে আসছে, তোমার পেছনে দাঁড়াইছে তারা। তো 10 মিনিট পর তুমি যখন বের হয়ে চলে আসবা তোমার পেছনে 50 জন রেখে আসবে না? জি স্যার। এই 50 জনই নাম্বার অফ পারসন ইন দ্য সিস্টেম না? যে সিস্টেমে কতজন আছে, মানে কতজন থাকবে এটা হচ্ছে কতক্ষণ ওয়েট করছো ইনটু অ্যারাইভাল রেট। এটা হচ্ছে সিস্টেমের লং টাইম বিহেভিয়ার, ঠিক আছে? মানে সিস্টেমটা অনেকক্ষণ চললে এই বিহেভিয়ারটা তৈরি হয়। এল সমান হচ্ছে ডাব্লিউ ইনটু ল্যামডা, কতজন আছে সেটা হচ্ছে যতক্ষণ ওয়েট করছো, আর প্রতি ওই ওয়েটিং টাইমের প্রতি মিনিটে কতজন করে করে আসছে। 10 মিনিট, প্রতি মিনিটে 5 জন করে কাস্টমার আসছে, তাহলে 50 জন থাকবে সিস্টেমে। তুমি যখন লাইনের শেষে গিয়ে দাঁড়াইছে, তার শুরুতে বা সামনে 50 জন ছিল, তুমি যখন লাইনের থেকে বেরোয় চলে আসবে 10 মিনিট পরে তোমার পেছনে 50 জন থেকে যাবে, ঠিক আছে? স্টেডি স্টেট। তো এটাই বলা হচ্ছে এল ডাব্লিউ সমান, মানে খুব সহজ, আমাদের এল তো আমরা বের করে ফেলছি, যেটা হচ্ছে এল, আর ডাব্লিউ হচ্ছে এল রে ল্যামডা দিয়ে ভাগ করলে হচ্ছে, কারণ আমরা কি দেখলাম, এল সমান ডাব্লিউ ইনটু ল্যামডা, তাই না? একটু আগে দেখলাম না এল সমান ডাব্লিউ ইনটু ল্যামডা, যেটা বললাম।
এই যে যেটা বললাম এল সমান ডাব্লিউ ইন্টু ল্যামডা না, ডাব্লিউ মানে কি এল বাই ল্যামডা। জি স্যার। ডাব্লিউ সমান এল বাই ল্যামডা, এটা হচ্ছে এল, এটা ল্যামডা দিয়ে ভাগ করলে কি থাকবে, ল্যামডা দিয়ে ভাগ করবে 1/1 হয়ে যাবে না, 1 বাই মিউ মাইনাস ল্যামডা। জি স্যার। পরীক্ষাতে অনেক সময় বলা হয় যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর ডাব্লিউ, হ্যাঁ তখন তোমার কি একদম শুরু থেকে করে আসতে হবে, কিন্তু করে আগে এলটাও বের করতে হবে, করে দেন ডাব্লিউ বের করতে হবে, তাই না? এল তুমি যদি শুধু এটুকু লিখো আমরা জানি এল সমান এত সুতরাং ডাব্লিউ সমান এত, হ্যাঁ তাহলে কিন্তু 0 পাবা না, 1 পাবা হয়তো আর কি 10-এ। হ্যাঁ কারণ হচ্ছে তোমার এলটা তো বের করতে হবে, আর এলটা বের করার জন্য কিন্তু তোমার একদম সেই হ্যাঁ এই স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম এঁকে এই প্রবাবিলিটি গুলা বের করে, ঠিক আছে, এগুলো সব যোগ করে সলভ করে পি নট বের করে দেন পি নট ইউজ করে পিএন বের করে দেন তোমার এই যে আমার এক্সপেকটেশনের ফর্মুলা দিয়ে এল বের করে দেন সেখান থেকে ডাব্লিউ বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার ডাব্লিউ কিউটা কি ছিল? ওয়েটিং টাইম ইন কিউ, মনে আছে? জি স্যার। ওয়েটিং, এটা পুরা ওয়েটিং টাইম থেকে সার্ভিস টাইমটা বাদ দিলেই হচ্ছে না? আমি একবার দেখাইছিলাম কিন্তু, আমরা আরেকবার দেখাই। আমাদের ডাব্লিউ কিউ প্লাস সার্ভিস টাইম, এটা হচ্ছে টোটাল ওয়েটিং টাইম আর এটা হচ্ছে কিউতে ওয়েটিং টাইম, কোনটা বড় হবে? স্যার টোটাল। ডাব্লিউটা বড় হবে স্যার। হ্যাঁ এটা যে টোটাল ব্যাংকে দাঁড়ানোর টাইম, আর এটা আমি কিউতে দাঁড়ানো ছিলাম প্লাস কিছু টাইম সার্ভিস টাইম ছিল। আমি কিউতে কিছুক্ষণ দাঁড়ায় আসছি আর কিছুক্ষণ বুথের সামনে সার্ভিস পাইছি, এই দুইটা যোগ করলে আমি টোটাল ব্যাংকে কতক্ষণ ছিলাম। তো সার্ভিস টাইমটা হচ্ছে 1 বাই সার্ভিস রেট, তাই না? 1 বাই ল্যামডা, আচ্ছা 1 বাই মিউ, 1 বাই মিউ সার্ভিস রেট, তার মানে হচ্ছে প্লাস 1 বাই মিউ। আচ্ছা তাহলে আমরা কিন্তু ডাব্লিউটা বের করে ফেলছি, ডাব্লিউ থেকে 1 বাই মিউ বিয়োগ করলে আমরা ডাব্লিউ কিউ পেয়ে যাব, তাই না? ডাব্লিউ তো আমরা বের করলাম এইমাত্র, মিউ দেয়া আছে, ডাব্লিউ কিউ হচ্ছে ডাব্লিউ থেকে 1 বাই মিউ বিয়োগ করতে হবে। এই যে ডাব্লিউ থেকে 1 বাই মিউ বিয়োগ করলাম করে এটা পাচ্ছি, এটা হচ্ছে আমার ওয়েটিং টাইম ইন কিউ, ঠিক আছে? সেরকম আচ্ছা এটা যেরকম একটা রিলেশন ডাব্লিউ সমান এল বাই ল্যামডা, ডাব্লিউ কিউ সমান হবে হচ্ছে এল কিউ বাই ল্যামডা, ঠিক আছে? ডাব্লিউ কিউ সমান হ্যাঁ আমাদের আগের মতোই ডাব্লিউ কিউ সমান এল কিউ বাই ল্যামডা, তো এল কিউ বের করবো কি হবে, এটা গুণ করে, বুঝা গেছে? আমাদের সবই বের করে ফেলছো তোমাদের, ডাব্লিউ কিউ এল কিউ ছাড়া সব বের হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এটা বসে আমাদের এই যে এল কিউ বের করে ফেললাম, আমরা এই যে ডাব্লিউ কিউ মাত্র বের করছি, আর আমাদের এই ফর্মুলা থেকে আমরা কি জানি যে ডাব্লিউ কিউ সমান এল কিউ বাই ল্যামডা, তাহলে এল কিউ হচ্ছে ডাব্লিউ কিউ ইন্টু ল্যামডা, এল কিউ হচ্ছে ডাব্লিউ কিউ ইন্টু ল্যামডা, সেটা এই যে ডাব্লিউ কিউ বের করলাম এখানে গুণ করে, এটা হচ্ছে আমাদের এল কিউ। এল কিউ হচ্ছে নাম্বার অফ পারসন, এভারেজ নাম্বার অফ পারসন ইন কিউ, কিউতে কতজন এভারেজ দাঁড়ায় আছে, ঠিক আছে? তো আমাদের চারটে এক্সপ্রেশন সবগুলা দেখো কিসের মাধ্যমে আমরা জানছি, অ্যারাইভাল রেট আর সার্ভিস রেট ল্যামডা এবং মিউ এর মাধ্যমে জানছি, বুঝে গেছে? তো পরীক্ষাতে ডেরিভেশন থাকে, এটা ডেরিভেশন প্রায়ই থাকে, হ্যাঁ পুরাটা ডেরিভেশন থাকতে পারে, আবার শর্ট কোশ্চেন হিসেবে অনেক সময় শুধু এটুকু ডেরিভেশনও থাকে, এই যে বক্স করে দেওয়া আছে না, যেগুলো বক্স করে দেওয়া আছে সব যে কোনোটা কিন্তু ডেরিভেশন আসতে পারে, যে প্রমাণ করো যে পিএন সমান ল্যামডা বাই মিউ হোল টু দি পাওয়ার এন পি নট, কিছু নাই জাস্ট কয়েক লাইনের ডেরিভেশন যদি শর্ট কোশ্চেন হয় তাহলে। আচ্ছা আর একটু বড় হইতে পারে, প্রমাণ করো যে পি নট সমান হচ্ছে এইটা অথবা পিএন সমান এইটা, হ্যাঁ তার একটু লেন্থি হলো, অথবা বলা হতে থাকে এল ডাব্লিউ কিউ এই এক্সপ্রেশন গুলা বের করো ইন টার্মস অফ ল্যামডা এবং মিউ, ঠিক আছে? অথবা ম্যাথও থাকতে পারে, ম্যাথটা একটু সবাই পড়ো তো। আমাদের কিন্তু অ্যারাইভাল রেট মিউ আর ল্যামডা যদি দেয়া থাকে তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, জাস্ট ফর্মুলাতে বসাই এগুলো বের করা সম্ভব। এই ম্যাথটা সবাই একটু পড়ো, দেখো এখানে কি কি দেয়া আছে। বলা হচ্ছে যে একজন কাস্টমার আসে প্রতি 12 মিনিটে, তাহলে অ্যারাইভাল রেট কত হবে? প্রতি 12 মিনিটে একটা কাস্টমার, তার মানে হচ্ছে 1/12 কাস্টমার পার মিনিট, তাই তো?
অ্যারাইভাল রেট হচ্ছে 1/12 কাস্টমার পার মিনিট, সার্ভিস রেট দেখবা প্রতি 8 মিনিটে একজন সার্ভিস পায়, তাহলে সার্ভিস রেট হচ্ছে 1/8 কাস্টমার পার মিনিট, 8 মিনিটে একজন, হ্যাঁ, তাহলে প্রতি মিনিটে 1/8। তাহলে অ্যারাইভাল রেট জানি, সার্ভিস রেট জানি, এগুলো বসাই যে এল ডাব্লিউ এল কিউ ডাব্লিউ কিউ বের করতে বলা হয়েছে, অর্থাৎ এভারেজ নাম্বার অফ পারসন ইন দ্য সিস্টেম, এভারেজ নাম্বার অফ পারসন ইন দ্য কিউ, ওয়েটিং টাইম ইন সিস্টেম, ওয়েটিং টাইম ইন কিউ। ইউনিটটা খেয়াল করবে, এখানে মিনিটে দেয়া না, এই জন্য এগুলো অ্যান্সার গুলো মিনিটে হবে। হ্যাঁ, 24 মিনিট, 16 মিনিট, দুইটা আবার একই ইউনিটে দেয়া আছে, এটা মিনিটে এটা আওয়ারে দেয়া আছে কিনা, এগুলো খুঁটিনাটি জিনিস একটু খেয়াল করবা। দুইটা একই ইউনিটে নিয়ে আসবা, দুইটাই মিনিটে নিয়ে আসবা অথবা দুইটাই আওয়ারে নিয়ে আসবা, তাহলে অ্যান্সারও তোমার যেটাতে নিয়ে আসছো মিনিট বা আওয়ারে আসবে। হ্যাঁ, সহজ ম্যাথ একেবারে। আরো কিছু এক্সাম্পল ম্যাথ আছে, যেমন ধরো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্য সিস্টেম ইজ আইডল। আইডল মানে কি, সিস্টেমে কেউ নেই, মানে P0 বের করতে হবে, আর কিছু না। জি স্যার। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে অন্তত 3জন কাস্টমার সিস্টেমে আছে। 3জন কাস্টমার মানে কি, 3জন বা 4জন বা 5জন বা ইনফিনিটি পর্যন্ত। এটা তো যোগ করা সম্ভব না, তার সাথে 1 থেকে বিয়োগ করবা, তাহলে P0 P1 আর P2, তাই না? P3 থেকে বাকিটুকু যোগ করে 1 হবে, সব যোগ করে 1 হয়। তো এখানে কয়েকটা ছোটখাটো এক্সাম্পল দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের MM1Q, সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল কিউইং সিস্টেম। সেটা একটু পড়বা। হ্যাঁ, থিওরিটিক্যাল কোশ্চেনে ডেরিভেশন আসে আর ম্যাথও আসতে পারে, ঠিক আছে? স্যার হ্যাঁ আশিক বল। হ্যাঁ স্যার, আমার এখানে একটা কোশ্চেন হ্যাঁ ছিল স্যার, ওই হ্যাঁ হ্যাঁ পেজ নাম্বার 5 এর 3 নাম্বার ইকুয়েশনটা কিভাবে আসছে? পেজ নাম্বার 5 এর এইটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, এখানে 3 নাম্বারটা, হ্যাঁ এটা কিভাবে আসলো? এটা আসছে এই যে স্টেট প্রবাবিলিটি, এই ডায়াগ্রাম ছাড়া কিন্তু হবে না। অনেকে কিন্তু এটা মুখস্থ লিখে ফেলে পরীক্ষায়, কিন্তু এই ডায়াগ্রাম আঁকে না, এই ডায়াগ্রামটা আঁকতে একটু হবে। বুঝে দেন স্যার আরেকবার স্যার এটা। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো একটা স্টেটে আমার ইনফ্লো সমান হবে হচ্ছে আউটফ্লো, ঠিক আছে? এটা স্টেডি স্টেটের প্রপার্টি, মানে এটা তুমি ধরে নাও আর কি, এটা আমাদের হবেই। ইনফ্লো সমান আউটফ্লো, ধর এনতম স্টেট, সেখানে ইনফ্লো কয়টা, দেখো তো ইনফ্লো কোনটা কোনটা, এইটা আর এইটা। তুমি চিন্তা করো যে ফ্লো হিসাবে চিন্তা করো, মনে করো কিছু লিকুইড বা এখানে ঢুকতেছে কিছু লিকুইড আর কিছু লিকুইড বের হয়ে যাচ্ছে, এভাবে চিন্তা করো। তাহলে এখানে ইনফ্লোটা কি কোথায় কোথায় হচ্ছে, এখানে আর এখানে না? এই দুইটা যোগ হবে, এই দুইটা যোগফল সমান হচ্ছে আউটফ্লো, এই দুইটা যোগফল, ঠিক আছে? আচ্ছা, এখন তার ইনফ্লো হচ্ছে এই দুইটা যোগফল, সেটা কত? ইনফ্লো এখানে হচ্ছে মিউ, এখানে হচ্ছে ল্যামডা, সেই দুইটা হচ্ছে আবার সেটা বেরো আসতেছে যেখান থেকে, সেই দুটাতে গুণ করতে হবে সবসময় অরিজিনেটিং নোড দিয়ে। অরিজিনেটিং নোড যেটা, ঠিক আছে, অরিজিনেটিং ভার্টেক্স, সেটা দিয়ে গুণ হবে হচ্ছে এই স্ট্রেংথটা, অর্থাৎ মিউ ইনটু, এগুলো কিন্তু সব প্রবাবিলিটি। আমি যদি ভাবি পিএন, এটা PN+1, এটা PN-1, সব প্রবাবিলিটি আসলে। তাহলে PN+1 গুণ হবে মিউ দিয়ে, PN-1 গুণ হবে ল্যামডা দিয়ে, ঠিক আছে? এই যে PN+1 গুণ হচ্ছে মিউ দিয়ে, PN-1 গুণ হচ্ছে ল্যামডা দিয়ে, এইটা হচ্ছে ইনফ্লো। আর আউটফ্লো হচ্ছে এইটা আর এইটা, তার মানে পিএন মিউ থেকে যেটা আউট হচ্ছে মিউ ইনটু পিএন আর ইনটু ল্যামডা পিএন, এটাও পিএন, প্লাস এটা হ্যাঁ ল্যামডা ইনটু ল্যামডা পিএন। পিএন। হ্যাঁ, এই যে মানে মিউ পিএন প্লাস ল্যামডা। হুম, তো এইটা বুঝে ফেললে এখানে n সমান 1 2 3 4 বসায় তোমার এই যে ইকুয়েশন গুলো আসছে, খুব সহজ। স্যার বাকিগুলো বুঝছি, বাকিগুলো ইনশাআল্লাহ বুঝে ফেলবা। তাহলে এটা একটু দেখে কঠিন মনে হলেও তুমি বুঝে একবার লিখে ফেললে এটা আর কঠিন কিছু থাকবে না, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখান থেকে আর কি কি টাইপের প্রশ্ন হতে পারে স্যার, ডেরিভেশন এগুলো ছাড়া? ডেরিভেশন এবং ম্যাথ, এখান থেকে কোশ্চেনের অপশন খুব বেশি নাই। এই ডেরিভেশন, হ্যাঁ, ধরো ক্লাস টেস্টে হলে এমন হতে পারে যে একটা গ্রুপে এল বের করতে বললাম, এক গ্রুপে ডাব্লিউ, এক গ্রুপে এল কিউ, খুব বেশি কোশ্চেনের অপশন আসলে নাই। আরেকটা গ্রুপে হয়তো এখানে ছোট ডেরিভেশন থাকতে পারে, যে প্রমাণ করো যে P0 সমান এত বা PN সমান এত, ঠিক আছে? স্যার ফাইনালি কি টাইপ কোশ্চেন থাকতে পারে স্যার? আমার কথা কি শুনতে পাচ্ছো? আমি Yes, sir. একটু পজ করি, হ্যাঁ, আজানটা শেষ হোক। আমার এখানে এত জোরে আজান হয় আর কিছু শোনা যায় না আসলে, একটু পজ করতেছি রেকর্ডিংটা। সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এখান থেকে যেটা বললাম যে আমাদের এই ডেরিভেশনটাই ভালো করে দেখবা,
এবং ম্যাথেও আসলে খুব বেশি পেঁচানোর অপশন নাই, এই জাস্ট ইয়ে থেকে, হ্যাঁ, মানে ফর্মুলা থেকে ম্যাথ করে ফেলা যায়, ঠিক আছে। তো এটাই আমাদের কিউইং সিস্টেম। তোমাদের আরো কিন্তু দুইটা আছে, মানে আমাদের আরো যে দুইটা ফাইল আছে, ফাইনাইট কিউ, সেটার ফর্মুলা গুলো অনেক কমপ্লেক্স আর ডেরিভেশন গুলো কমপ্লেক্স। আর সুশাইন শপ, হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে সুশাইন শপ মডেল, যেটা আমরা বললাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওই দুইটা হচ্ছে এইটার চাইতে বেশি কমপ্লেক্স। তো তারপরেও এটা ইম্পর্টেন্ট না এরকম না, এটা অ্যাকচুয়ালি তোমার ফাইনাইট কিউ সহ যেটা, ওটা এত বেশি কমপ্লেক্স, আমি সাধারণত দেখা যায় হয়তো ওটার চাইতে কোশ্চেন এটা থেকেই বেশি আসে। তো এই জন্য এটা একটু তোমরা দেখো, আমার মনে হয় সমস্যা নাই, বুঝছো সবাই আশা করি, তাই না? ক্লাস আসলে ওই সামনাসামনি ফেস টু ফেস ক্লাস হলে 50 মিনিটের রেস্ট্রিকশন থাকে, অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকে, তাই না? হ্যাঁ, তারপর তোমরা কথা বলতে থাকো, এখন তো নিজেরা কথা বলার স্কোপ কম। তো ওই হিসাবে আমার মনে হচ্ছে এটা আমি ধীরে সুস্থে ওই নর্মাল ক্লাসের চাইতে বেটার, হ্যাঁ, স্লোলি বুঝাইছি, তো মোটামুটি সবাই বুঝছো আশা করি। তো এখন তোমাদের এখনো কোশ্চেন আছে, থাকলে করে ফেলো। মাগরিবের নামাজ পড়বে অনেকে, কাজে এখন তো আমাদের স্টপ করতে হবে। আর ভিডিওটা আমি রেকর্ড করতেছি, আমি শেয়ার দিয়ে দেবো, কারো কোনো প্রবলেম থাকলে ভিডিওটা আবারও দেখতে পারবা, আবার নেক্সট ক্লাসের শুরুতেও কোশ্চেন করতে পারো, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের পরে? না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক। আমাদের ক্লাস হচ্ছে আগামীকাল আবার, তাই না? ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।